আমার ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে মাঝরাতে আমার দরজায় এসে হাজির হয়েছিল, খালি পায়ে, আহত অবস্থায়। আর কাঁদতে কাঁদতে আমাকে অনুরোধ করেছিল যেন আমি পুলিশে ফোন না করি। তার স্বামী মিস্টার আরাফাত আমাকে মেসেজ করেছিল, ওকে ফিরিয়ে দিন, নইলে তোমরা দুজনেই সব কিছু হারাবে। সে বিশ্বাস করত গুরগাঁওয়ের প্রতিটি পুলিশ কর্মকর্তা তার কথায় ওঠা বসা করে। কিন্তু সে জানত না, মাত্র ৩ ঘন্টা আগে আমি এমন একটি গোপন আদেশে স্বাক্ষর করেছি যার মাধ্যমে তার পুরো অপরাধ চক্র সিবিআইয়ের নজরদারির আওতায় চলে গেছে। আপনি যদি আবার আমার স্ত্রীকে লুকিয়ে রাখেন, মিসেস নাজমা, তাহলে আগামীকাল আপনাদের দুজনের না থাকবে কোনো বাড়ি, না থাকবে কোনো পরিচয়, আর না থাকবে এমন কেউ যে আপনাদের রক্ষা করতে রাজি হবে। রাত 12:18 মেসেজটি আমার ফোনে এসেছিল। ঠিক সেই মুহূর্তে আমার বাড়ির দরজায় প্রচণ্ড শব্দ হলো। দরজা খুলতে দেখি আমার মেয়ে সুরভি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। সে খালি পায়ে ছিল। তার পরনে থাকা লাল সালোয়ার কামিজের এক পাশ ছিঁড়ে গিয়েছিল, হাঁটুতে কাদা লেগেছিল, গালের হাড়ের ওপর কালচে বেগুনি আঘাতের দাগ, আর ঠোঁটের এক কোণে শুকনো রক্ত জমেছিল। 2 হাত দিয়ে সে তার 8 মাসের গর্ভটাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল, যেন পৃথিবীর সবাই তার কাছ থেকে সব কিছু কেড়ে নিলেও পেটের ভেতরে সন্তানটাকে কোনোভাবেই হারাতে দেবে না। সুরভি, আমি ফোনটা হাত থেকে ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ছুটে গেলাম। মেয়েটা তখন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। আমার চোখের সামনেই সে বারান্দার ঠান্ডা মার্বেলের মেঝেতে পড়ে গেল। আমি দ্রুত তাকে তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। সুরভির শরীর কাঁপছিল। সে আমার গলা শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ওদের কাছে ফিরিয়ে দিও না, প্লিজ, আমাকে পুলিশে দিও না। এক ভয়ঙ্কর মুহূর্তের জন্য আমি বিচারপতি নাজমা রহমান ছিলাম না। আমি সেই নারীও ছিলাম না যিনি বহু বছর ধরে আদালতে বসে মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী আর ক্ষমতাবান অপরাধীদের বিরুদ্ধে কঠিন আদেশ দিয়েছেন। আমি তখন শুধু একজন মা, সাধারণ রাতের পোশাক পরে বৃষ্টির মধ্যে হাঁটু গেড়ে বসে নিজের 8 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে ঠান্ডা মেঝে থেকে তুলে নিচ্ছিলাম। আমি তার মুখ দুহাতে ধরে জিজ্ঞেস করলাম, সুরভি, বাচ্চা নড়ছে? সে চোখের পানি মুছে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ মা, নড়ছে, কিন্তু আগের মতো বেশি নড়ছে না। কথাটা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি দ্রুত তার পোশাকের দিকে তাকিয়ে জানতে চাইলাম, কোথাও রক্তপাত হচ্ছে? সুরভি মাথা নাড়ল। না। আমি আবার জিজ্ঞেস করলাম, পেটে ব্যথা? এবার সে কাপা গলায় বলল, পেটটা বারবার শক্ত হয়ে আসছে। আমি জানতে চাইলাম, কতক্ষণ পর পর? সে চোখ বন্ধ করে বলল, জানি না মা, আমাকে শুধু দৌড়াতে হচ্ছিল। তার এই উত্তরটাই আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল। আমি তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম, কোথা থেকে দৌড়ে এসেছ? সুরভি কিছুক্ষণ চুপ থেকে খুব নিচু গলায় বলল, আরাফাতের ফার্ম হাউস থেকে। মিস্টার আরাফাতের ওই ফার্ম হাউসটি গুরগাঁও শহরের বাইরে বিশাল জায়গা জুড়ে তৈরি ছিল। চারপাশে উঁচু দেয়াল, লোহার গেট, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আর অসংখ্য সিসিটিভি ক্যামেরা। সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, আরাফাতের অনুমতি ছাড়া তার নিজের পরিচিত লোকজনও ঢুকতে পারত না। নির্বাচনের সময় প্রভাবশালী রাজনীতিবিদেরা সেখানে যেতেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে পারিবারিক নৈশভোজের নামে বসতেন। বড় ব্যবসায়ীরা সামনের গেট দিয়ে ঢুকে কখনো খালি হাতে বের হতেন না। আর সেই জায়গাটি গত 3 বছর ধরে আমার মেয়ে নিজের বালি বলে মনে করত। আমি সুরভিকে ঘরের ভেতর এনে সোফায় বসালাম। তার ভেজা চুল থেকে পানি ঝরছিল। বসার ঘরে বৃষ্টির গন্ধের সঙ্গে মিশেছিল চন্দনের হালকা সুগন্ধ আর আমার টেবিলে পড়ে থাকা আদা চায়ের গন্ধ। সুরভি আমার হাত শক্ত করে ধরে বলল, মা, পুলিশে ফোন করো না। আমি শান্ত থাকার চেষ্টা করে বললাম, তোমার একজন ডাক্তার দরকার। পুলিশে ফোন করো না মা, প্লিজ। আমি পুলিশে এখনই ফোন করছি না, কিন্তু তোমাকে একজন ডাক্তারকে দেখাতেই হবে। অ্যাম্বুলেন্সও ডাকবে না। কেন? সুরভি হঠাৎ জানালার দিকে তাকালো। তার চোখে এমন আতঙ্ক ছিল যে আমি আগে কখনো দেখিনি। ওরা জেনে যাবে। কারা? সবাই। ঠিক তখনই বাড়ির বাইরে একটি গাড়ির হেডলাইটের আলো পর্দার ওপর দিয়ে ধীরে ধীরে সরে গেল। আমি স্থির হয়ে গেলাম।
একটি পুলিশের টহল গাড়ি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। কোনো সাইরেন ছিল না, কোনো আলো জ্বলছিল না। গেটের কাছে এসে গাড়িটি ধীরে হলো। ভেতরে বসা 2 পুলিশ কর্মকর্তা আমাদের বাড়ির দিকে তাকালেন। তারপর গাড়িটি চলে গেল। সুরভি তখন কাঁপতে শুরু করেছে। সে ফিসফিস করে বলল, ফার্ম হাউসের বাইরে ওরা এভাবেই করত। গাড়ি নিয়ে বারবার সামনে দিয়ে যেত, যেন আমি বুঝতে পারি পালানোর কোনো জায়গা নেই। আমি সঙ্গে সঙ্গে জানালার পর্দা টেনে দিলাম। আমাদের বাড়িটি ছিল শহরের অন্যতম নিরাপদ এলাকায়। চারপাশে নিরাপত্তা, সিসিটিভি আর সরকারি পাহারা ছিল। অথচ সেদিন রাতে নিজের বাড়ির ভেতরেও আমার মনে হচ্ছিল আমরা যেন চারিদিক থেকে ঘেরাও হয়ে আছি। ঠিক তখনই আমার ফোন আবার কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, মিস্টার আরাফাত কল করছে। সুরভির সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরল। মা, ফোন ধরো না। আমি কল কেটে দিলাম। কয়েক সেকেন্ড পর আবার কল এলো। আবারও কেটে দিলাম। তারপর একটি ভয়েস মেসেজ এলো। আমি মেসেজটি চালু করতেই মিস্টার আরাফাতের শান্ত কণ্ঠ ভেসে উঠল। মিসেস নাজমা, আমি জানি সুরভি আপনার কাছে আছে। ও এখন উত্তেজিত আর বিভ্রান্ত। গর্ভাবস্থায় মেয়েদের এমন অনেক কিছুই হয়। একটার আগে ওকে বাড়িতে পাঠিয়ে দিন। এরপর আমার লোকেরা কি করবে তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না। মেসেজটি শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড ঘরে কোনো শব্দ ছিল না। আমি শুধু একটি কথাই ভাবছিলাম, আমার লোকেরা, পুলিশ নয়, প্রশাসন নয়, আইন নয়, তার লোকেরা। সে সত্যিই বিশ্বাস করত সবাই তার নিয়ন্ত্রণে। বছরের পর বছর সেই বিশ্বাসই তাকে রক্ষা করেছে। তার বাবা হাবিবুর রহমানকেও আরও বেশি সময় ধরে সেই ক্ষমতা রক্ষা করেছে। তাদের পরিবার নির্মাণ ব্যবসা, বেসরকারি হাসপাতাল, গোদাম, জমি ব্যবসার কাগজে কলমে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের মালিক ছিল। প্রতি বছর তারা গরিবদের মধ্যে কম্বল বিতরণ করত, মসজিদ সংস্কারে অর্থ দিত, হাসপাতালে দান করত এবং সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অভিনয় করত। বাইরে থেকে তারা ছিল সম্মানিত একটি পরিবার, কিন্তু সেই চকচকে মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে তা খুব কম মানুষই জানত। 3 বছর আগে মিস্টার আরাফাত আমাদের পরিবারে এসেছিল খুব ভদ্রতার সঙ্গে। দামি ফুলের তোড়া হাতে নিয়ে সে আমার সামনে বসেছিল। প্রথম দেখাতেই আমার পা ছুঁয়ে সালাম করেছিল। তারপর বলেছিল, খালা, সুরভি আমার সঙ্গে থাকলে সারা জীবন নিরাপদ থাকবে। আমি ওকে কখনো কষ্ট দেব না। আমি সেদিন তার কথায় বিশ্বাস করেছিলাম। আজ সেই বিশ্বাসের ফল আমার সামনে বসেছিল আহত, ভীত আর 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়। আমি সুরভির পাশে গিয়ে বসে তার মাথায় হাত রাখলাম। সব কিছু শুরু থেকে বলো মা, ফার্ম হাউসে কি হয়েছিল? সুরভি প্রথমে চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। সেদিন রাতে ফার্ম হাউসে একটা বড় অনুষ্ঠান ছিল। অনেক মানুষ এসেছিল। আমি তাদের সবার সঙ্গে ছিলাম না। পরের নিচতলা থেকে একজন পুরুষের চিৎকার শুনতে পাই। আমি ভেবেছিলাম হয়তো কেউ ঝগড়া করছে, তাই দেখতে নিচে যাই। আমি জিজ্ঞেস করলাম, কারা ছিল? আরাফাত ছিল, ওর বাবা হাবিবুর রহমান ছিল, পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ছিল, আরও কয়েকজন ব্যবসায়ী আর রাজনীতিবিদ ছিল। তুমি কি দেখেছিলে? সুরভি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, মাটির নিচে একটা ঘর আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। মাটির নিচে? হ্যাঁ, একটা গোপন ঘর। আমি আগে কখনো দেখিনি। তার কণ্ঠ ধীরে ধীরে কেঁপে উঠল। সেখানে একজন মানুষকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। তার হাত পা বাঁধা ছিল। কে? রাশিদুল ইসলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রাশিদুল ইসলাম ছিল আরাফাতের একটি প্রতিষ্ঠানের সিনিয়র হিসাবরক্ষক। 11 দিন ধরে সে নিখোঁজ ছিল। তার স্ত্রী মায়া ইসলাম 3টি থানায় গিয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু কোনো থানায় ঠিকভাবে মামলা নেয়নি। সরকারি নথিতে লেখা হয়েছিল রাশিদুল নাকি কোম্পানির টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছে, কিন্তু আমি জানতাম তার পাসপোর্ট কোনো দেশে ব্যবহার হয়নি। আমি সুরভিকে জিজ্ঞেস করলাম, রাশিদুলকে কি করছিল ওরা? সুরভি পেটের ওপর হাত রেখে বলল, ওর একটা হিসাবের খাতা খুঁজছিল। কিসের খাতা? আমি জানি না, কিন্তু ওরা বলছিল ওই খাতায় অনেক মানুষের নাম আছে। কাকে কত টাকা দেওয়া হয়েছে, কোন পুলিশ কর্মকর্তাকে কোথায় বদলি করানো হয়েছে, কোন রাজনীতিবিদকে কত টাকা দেওয়া হয়েছে, সব লেখা আছে।
আমার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। আর কি? সুরভি খুব নিচু গলায় বলল, বিচারকদের নামও। আমি কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলাম না। আরাফাত কি বলছিল? ও বলছিল ওই খাতা যদি দিল্লিতে পৌঁছে যায় তাহলে অনেক বড় বড় মানুষ শেষ হয়ে যাবে। আমি জানালার দিকে তাকালাম। বাইরে বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু আমার মনে হচ্ছিল এই বৃষ্টির আড়ালে হয়তো আমাদের বাড়ির প্রতিটি নড়াচড়া কেউ নজরদারি করছে। মাত্র 3 ঘন্টা আগে আদালতের একটি গোপন কক্ষে আমি একটি সিল করা সিবিআই আবেদন পর্যালোচনা করেছিলাম। সেখানে ব্যাংক রেকর্ড, গোপন ফোন আলাপ এবং একজন সুরক্ষিত সাক্ষীর জবানবন্দি ছিল। আবেদনটিতে 17 জন পুলিশ কর্মকর্তার নাম, 4 জন রাজনীতিবিদ, 2 জন আমলা, কয়েকটি ভুয়া কোম্পানি এবং মিস্টার আরাফাতের নাম ছিল। রাত 9টা 7 মিনিটে আমি এমন একটি আদেশে স্বাক্ষর করেছিলাম যার মাধ্যমে সমন্বিত তল্লাশি, ইলেকট্রনিক নজরদারি এবং আরাফাতের সঙ্গে জড়িত 43টি ব্যাংক হিসাব জব্দ করার অনুমতি দেওয়া হয়েছিল। অভিযান শুরু হওয়ার কথা ছিল ভোর 4টায়। স্থানীয় পুলিশকে কিছুই জানানো হয়নি, কারণ আমার সন্দেহ ছিল পুলিশের ভেতরের কেউ আরাফাতের হয়ে কাজ করছে। আমি তখনও জানতাম না আমার নিজের মেয়ে সে রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে আমার দরজায় এসে দাঁড়াবে। আমি সুরভির দিকে তাকিয়ে বললাম, রাশিদুল কি হয়েছিল? সুরভির চোখে পানি চলে এলো। আরাফাতের বাবা তাকে 10 সেকেন্ড সময় দিয়েছিল। তারপর কামরুল হাসান তার পিস্তল বের করেছিল। আমি চোখ বন্ধ করলাম। সে কি রাশিদুলকে গুলি করেছিল? না। তাহলে কে করেছিল? সুরভি আমার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, আরাফাত। আমার মনে হলো ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। আমার মেয়ের স্বামী, তার অনাগত সন্তানের বাবা, যে মানুষটি একসময় আমার পা ছুঁয়ে আমাকে সম্মান দেখানোর অভিনয় করেছিল, সে আমার মেয়ের চোখের সামনে একজন অসহায় মানুষকে হত্যা করেছিল। আমি জিজ্ঞেস করলাম, ও কি তোমাকে দেখেছিল? সঙ্গে সঙ্গে না। তুমি কিভাবে পালালে? আমার ফোনটা সিঁড়ির কাছে পড়ে গিয়েছিল। ওরা সেটা খুঁজছিল। আমি দৌড়ে আমাদের ঘরে চলে যাই। তারপর আরাফাত আমাকে ধরে ফেলে। সুরভির চোখ নামিয়ে বলল, ও আমাকে ঘরে আটকে রাখে। সবাইকে বলে আমি নাকি গর্ভাবস্থার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। আমি তার কবজির দিকে তাকালাম। সেখানে আঙ্গুলের মতো কালচে দাগ ফুটে উঠেছিল। ও তোমাকে মেরেছে? সুরভি কিছুক্ষণ চুপ করে বলল, একবার। কোথায়? সে গালের দিকে হাত রাখল, মুখে। আমার বুকের ভেতর রাগ জমে উঠল। আমি আবার জিজ্ঞেস করলাম, পেটে আঘাত করেছিল? না, কিন্তু আমাকে জোর করে ধরে টানছিল। আমি ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাই। আমি তাকে আরও কাছে টেনে নিলাম। তারপর কি হলো? ও একজন ডাক্তার নিয়ে আসে মাঝরাতে। ওর নিজের হাসপাতালে ডাক্তার। কে করতে এসেছিল? সুরভি কাঁপতে কাঁপতে বলল, একটা ইঞ্জেকশন দিতে। আমার শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। তোমাকে দিয়েছিল? না, আমি বাথরুমে নিজেকে আটকে ফেলেছিলাম। তারপর বাথরুমের জানালা দিয়ে সার্ভিস রুফে উঠেছিলাম। সেখান থেকে পানির পাইপ ধরে নেমে নিচে পালাই। আমি মেয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ কথা বলতে পারলাম না। 8 মাসের অন্তঃসত্ত্বায় একজন নারী বৃষ্টির রাতে পানির পাইপ বেয়ে নিজের জীবন বাঁচাতে পালিয়েছে। আর ধীরে বলল, তুমি পড়ে গেলে কি হতো? সুরভি আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি যদি সেদিন না পালাতাম তাহলে হয়তো আজ তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি আর কোনো প্রশ্ন করলাম না। সঙ্গে সঙ্গে আমার বিশ্বস্ত চিকিৎসক ডক্টর সামিয়া রহমানকে ফোন করলাম। সামিয়া, এখনই আমার বাড়িতে এসো। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, কি হয়েছে? আমার মেয়েকে নিয়ে জরুরি ব্যাপার, আমি আসছি। কাউকে সঙ্গে আনবে না, হাসপাতালকেও কিছু জানাবে না। বুঝেছি। আমি ফোন রেখে সুরভির পাশে ফিরে এলাম। ঠিক তখনই আমার সুরক্ষিত ফোনে একটি বার্তা এলো। ডিআইজি আরিফুল রানা, তিনি সিবিআইয়ের সেই কর্মকর্তা যিনি গোপন অভিযানের সমন্বয় করেছিলেন। বার্তায় লেখা ছিল, ম্যাডাম, আরাফাতের লোকেরা ফার্ম হাউস থেকে কয়েকটি গাড়ি বের করার প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত প্রমাণ সরানো হচ্ছে। অভিযান কি এখনই শুরু করব? আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম। ভোর 4টা পর্যন্ত অপেক্ষা করলে তারা প্রমাণ সরিয়ে ফেলতে পারে।
আর এখন অভিযান শুরু করলে আরাফাতের পুরো নেটওয়ার্ক সতর্ক হয়ে যাবে। আমি সুরভির দিকে তাকালাম, তারপর উত্তর দিলাম, অভিযান এখনই শুরু করুন, ফার্ম হাউস নিরাপদ করুন। স্থানীয় পুলিশকে কোনো তথ্য দেবেন না। মেসেজ পাঠানোর পর সুরভি হঠাৎ বলল, মা, আরও একটা জিনিস আছে। সে তার ছেঁড়া পোশাকের একটি অংশের দিকে হাত বাড়ালো। আমি তখন খেয়াল করলাম পোশাকের ভেতরের অংশে অদ্ভুতভাবে হাতে সেলাই করা একটি জায়গা আছে। সুরভি ধীরে ধীরে সুতো খুলল, তারপর সেখান থেকে একটি কালো মেমোরি কার্ড বের করলো। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, এটা কি? সুরভি বলল, রাশেদুল আমাকে এটা দিয়েছিল। কখন? ওকে গুলি করার ঠিক আগে। দরজার নিচ দিয়ে এটা আমার দিকে ঠেলে দিয়েছিল। এর মধ্যে কি আছে জানি না। তাহলে এটা এখানে লুকিয়ে রাখলে কেন? কারণ আমি জানতাম আরাফাত আমার সব কিছু তল্লাশি করবে। আমি মেমোরি কার্ডটি হাতে নিলাম। এটার ওজন প্রায় কিছুই ছিল না, কিন্তু এই ছোট্ট জিনিসটির হয়তো অনেক মানুষ নিজেদের জীবন বাঁচাতে। আমি জিজ্ঞেস করলাম, রাশেদুল তোমাকে আর কিছু বলেছিল? সুরভি মাথা নাড়িয়ে বলল, শুধু একটা শব্দ। কি? সুরভি আমার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বিচারক। আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন আবার কেঁপে উঠল। এবার মেসেজটি সিবিআইয়ের একটি নিরাপদ নম্বর থেকে এসেছে। জরুরি, সিল করা আদেশ ফাঁস হয়েছে। বিচারকদের দলের একজন সদস্য বিশ্বাসঘাতকতা করেছে। আপনার বাড়িতে যেই আসুক কাউকে বিশ্বাস করবেন না। আমি ধীরে ধীরে মাথা তুলে চারপাশে তাকালাম। ডাক্তার সামিয়া তখন সুরভির পাশে দাঁড়িয়ে, আর আমার নিরাপত্তারক্ষী রাজু দরজার কাছে। বাইরে দুটি কালো গাড়ি এসে থামল। তাদের হেডলাইট নিভে গেল। কয়েক সেকেন্ড পর সামনের দরজায় তিনটি ধীর ভারী আঘাত হলো। রাজু সঙ্গে সঙ্গে জ্যাকেটের ভেতর হাত ঢুকিয়ে দিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, রাজু, হাতটা বাইরে বের করো। সে অবাক হওয়ার ভান করে বলল, ম্যাডাম। আমি এবার কঠিন গলায় বললাম, এখনই। রাজু ধীরে ধীরে হাত বের করার আগেই তার পকেটে থাকা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। স্ক্রিনে যে নামটি দেখা গেল সেটা দেখে সুরভি আতঙ্কে আমার হাত আঁকড়ে ধরল। নামটি ছিল মিস্টার আরাফাত। রাজু হঠাৎ আমার দিকে ঝাঁপিয়ে পড়ে আমার হাত থেকে মেমোরি কার্ডটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। আমি পাশে টেবিলে রাখা ভারী পিতলের বাটিতে তুলে তার হাতে আঘাত করলাম। তার হাত থেকে একটি পিস্তল মেঝেতে পড়ে গেল। রাজু সেটিকে লাথি মেরে দূরে সরিয়ে দিল। ঠিক তখনই নিচতলা থেকে দরজা ভাঙার শব্দ হলো। বাইরে কয়েকজন লোক চিৎকার করছিল। সুরভি হঠাৎ পেট চেপে ধরে কাতর স্বরে জিজ্ঞেস করে উঠল। ডাক্তার সামিয়া দ্রুত তার কাছে গিয়ে পরীক্ষা করলেন। কয়েক সেকেন্ড পর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নাজমা, সুরভির পানি ভেঙে গেছে। আমি মেয়ের দিকে ছুটে গেলাম। ঠিক সেই মুহূর্তে রাজু আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আপনি ভুল পরিবারের বিরুদ্ধে আদেশে স্বাক্ষর করেছেন ম্যাডাম। আমি মেঝেতে পড়ে থাকা অস্ত্রটির দিকে তাকালাম। তারপর রাজুর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, না রাজু, তারা ভুল মাকে হুমকি দিয়েছে। ঠিক তখনই আমার সুরক্ষিত ফোন বেজে উঠল। ডিআইজি আরিফুল রানা। আমি ফোন ধরতেই ওপাশ থেকে তার উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, ম্যাডাম, আপনার বাড়ির বাইরে থাকা লোকগুলোকে ভেতরে ঢুকতে দেবেন না। আমাদের দল মিস্টার আরাফাতকে 15 কিলোমিটার দূরে আটক করেছে। আমি কিছু বলার আগেই সিঁড়ির দিক থেকে একটি পরিচিত পুরুষ কণ্ঠ ভেসে এলো, খালা, বন্দুকটা নামিয়ে রাখুন। আমি শুধু আমার স্ত্রীকে বাড়ি যেতে নিয়ে এসেছি। সুরভি আমার হাত শক্ত করে চেপে ধরল। তার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আমি ধীরে ধীরে সিঁড়ির দিকে তাকালাম। অন্ধকারের ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে এলো। তার মুখে সেই পরিচিত হাসি, যে হাসি দিয়ে সে 3 বছর আগে আমাদের বাড়িতে এসে আমার পা ছুঁয়ে সালাম করেছিল, যে হাসি দিয়ে সে সুরভিকে সারা জীবন সুখে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ সেই হাসির আড়ালে ছিল ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সে ছিল মিস্টার আরাফাত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল তার হাতে ছিল সেই সিল করা সিবিআইয়ের আদেশ, যার একটি কপি তার হাতে থাকার কথা ছিল না। আমি ধীরে ধীরে তার হাতে থাকা কাগজটির দিকে তাকালাম। তারপর আমার চোখ গিয়ে থামল নিচের স্বাক্ষরের ওপর।
আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ ওই স্বাক্ষরটা ছিল আমার নিজের স্বাক্ষর। আর তখনই আমি বুঝতে পারলাম আরাফাত শুধু আমার মেয়েকে নয়, আমাদের পুরো বিচার ব্যবস্থার ভেতরে কাউকে কিনে ফেলেছে। কিন্তু সে একটা বিষয় জানতো না, সে ভুল মায়ের সঙ্গে যুদ্ধ শুরু করেছে। আরাফাতের হাতে আমার নিজের স্বাক্ষর করা সিল করা আদেশ দেখে কয়েক সেকেন্ডের জন্য আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। কাগজটা আসল, স্বাক্ষরটাও আসল, এমনকি নিচে থাকা সরকারি সিলের ছাপটাও নিখুঁত। কিন্তু আমি এই আদেশের একটি কপি আমার কক্ষের বাইরে যাওয়ার কথা নয়। আদালতের সেই কক্ষ থেকে বের হওয়ার পর নথিটি সরাসরি সুরক্ষিত আলমারিতে রাখার কথা ছিল। তাহলে আরাফাতের হাতে এটা এলো কিভাবে? আমার চোখ তার মুখের দিকে উঠল। সে আগের মতোই শান্ত, যেন আমার বাড়ির ভেতরে ঢুকে পড়া, আমার মেয়েকে ভয় দেখানো, আমার নিরাপত্তারক্ষীকে কিনে ফেলা, এসব তার কাছে খুব স্বাভাবিক কোনো ব্যাপার। সে ধীরে ধীরে বলল, খালা, আপনি সবসময় আইন নিয়ে এত গর্ব করেন, কিন্তু আইনে তো মানুষের হাতেই চলে। মানুষকে যদি নিজের পক্ষে রাখা যায়, তাহলে কাগজে কি লেখা আছে সেটা দিয়ে কি আসে যায়? আমি কোনো উত্তর দিলাম না। আমার চোখ তখন তার হাতে থাকা কাগজে। সুরভি আমার পিছনে দাঁড়িয়ে কাঁপছিল। ডাক্তার সামিয়া তাকে ধরে রেখেছিলেন। বাইরে বৃষ্টির শব্দ আরও বেড়ে গেছে। কয়েক মিনিট আগেও যে বাড়িটাকে আমার কাছে সবচেয়ে নিরাপদ জায়গা মনে হচ্ছিল, এখন সেই বাড়ির প্রতিটি দরজা, প্রতিটি জানালা, প্রতিটি ছায়াকে সন্দেহজনক মনে হচ্ছিল। আমি ধীরে ধীরে বললাম, তুমি আমার বাড়িতে ঢুকলে কিভাবে? আরাফাত মৃদু হাসল, আপনার নিরাপত্তা রক্ষীরা আমাকে চিনে। আমি সঙ্গে সঙ্গে রাজুর দিকে তাকালাম। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মুখে আর আগের সেই আত্মবিশ্বাস নেই। আমি বুঝলাম রাজু একা নয়, আমার নিরাপত্তা ব্যবস্থার ভেতরে আরও কেউ আছে। আমি আরাফাতকে বললাম, তুমি জানো তোমার বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে? সে এবার একটু থামল, তারপর বলল, জানি। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? কারণ আপনি এখনও বুঝতে পারেননি ম্যাডাম, অভিযান শুরু হওয়ার আগেই আমি অনেক কিছু জেনে গেছি। তার কথায় আমার বুকের ভেতরটা শক্ত হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কে তোমাকে তথ্য দিয়েছে? সে হাসল, আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তার কাছ থেকেই। কথাটা শুনে আমার মাথায় একে একে কয়েকজন মানুষের মুখ ভেসে উঠল। আমার ব্যক্তিগত সচিব, আদালতের একজন কর্মকর্তা, নিরাপত্তা বিভাগের একজন সিনিয়র সদস্য, এমনকি সিবিআইয়ের অভিযানে যুক্ত কয়েকজন কর্মকর্তাও। কিন্তু আমি কাউকে সন্দেহ করার মতো কোনো প্রমাণ পাইনি। আরাফাত হয়তো ইচ্ছা করেই আমাকে বিভ্রান্ত করছে। ঠিক তখনই সুরভি কাপা গলায় বলল, আরাফাত, তুমি এখানে কেন এসেছো? আরাফাত তার দিকে তাকালো। তার মুখের হাসি মুহূর্তের মধ্যেই বদলে গেল। তোমাকে বাড়ি নিয়ে যেতে। সুরভি পিছিয়ে গেল। আমি তোমার সঙ্গে যাব না। আরাফাত এবার একটু কঠিন গলায় বলল, তুমি জানো না তুমি কি করেছো? সুরভির চোখের পানি মুছে বলল, আমি শুধু সত্যটা দেখেছি। সত্য? আরাফাত ঠান্ডা গলায় হেসে বলল, তুমি যা দেখেছো সেটা যদি বাইরে যায় তাহলে শুধু আমি নয়, তোমার মাও শেষ হয়ে যাবে। আমি সামনে এগিয়ে গিয়ে বললাম, আমাকে হুমকি দিয়ে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না। আরাফাত আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে হুমকি দিচ্ছি না খালা, আমি আপনাকে বাস্তবতা বোঝাচ্ছি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, বাস্তবতা হলো তোমার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে। এবার তার মুখের হাসি একটু ফিকে হলো। আমি আরও বললাম, আর তোমার ধারণার চেয়েও বেশি তথ্য আমাদের হাতে আছে। আরাফাত কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে আপনি এখনও জানেন না? কি জানি না? রাশিদুল কাছে শুধু একটা হিসাবের খাতা ছিল না। আমি চুপ করে গেলাম। সে বলল, ওর কাছে এমন কিছু ছিল যা আদালতের অনেক পুরনো মামলাকে নতুন করে খুলে দিতে পারে। আমার চোখ শুরু হয়ে এলো। কি ছিল? আরাফাত এবার উত্তর দিল না, শুধু বলল, মেমোরি কার্ডটা আমাকে দিন। সুরভি আমার হাত আঁকড়ে ধরল। আমি বুঝলাম আরাফাত জানে মেমোরি কার্ডটি আমার কাছে আছে। অর্থাৎ সে সুরভির পালানোর পর থেকেই তার পেছনে ছিল, হয়তো রাস্তায়, হয়তো আমার বাড়ির বাইরে।
হয়তো আমাদের ফোনের উপর নজর রেখেছিল। আমি শান্ত গলায় বললাম, তুমি যদি জানো কার্ডটা আমার কাছে আছে, তাহলে তুমি এটাও জানো যে এর কপি করার আগে তুমি এখানে চলে এসেছো। আরাফাত বলল, কার্ডটা আমার হাতে দিলে সব কিছু শেষ হয়ে যাবে। আমি হেসে ফেললাম, তোমার জন্য? সে বলল, সবার জন্য। এ কথাটাই আমাকে আরও সতর্ক করলো। সে শুধু নিজের বাঁচার কথা বলছে না, তার ভয় অন্য কোথাও। কার্ডে এমন কিছু আছে যার তার থেকেও বড় কারো অস্তিত্ব প্রকাশ করতে পারে। ঠিক তখনই আমার সুরক্ষিত ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে ডিআইজি আরিফুল রানার নাম। আমি স্পিকার অন করলাম। ওপাশ থেকে তার কণ্ঠ এলো, ম্যাডাম, আরাফাতকে আমরা আটক করেছি। কিন্তু আমি সঙ্গে সঙ্গে বললাম, কিন্তু কি? কয়েক সেকেন্ড নীরবতার পর তিনি বললেন, আমরা যে ব্যক্তিকে আটক করেছি সে নিজেকে আরাফাত বলছে, কিন্তু তার মুখের ছবি মিলে গেলেও বায়োমেট্রিক যাচাইয়ে সমস্যা হয়েছে। আমার শরীরের ভেতর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি ধীরে ধীরে সিঁড়ির দিকে তাকালাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তখনও স্থির। সে ফোনের কথাগুলো শুনছিল, আর তার মুখে এবার কোনো হাসি ছিল না। আমি বললাম, আপনি কি নিশ্চিত? ওপাশ থেকে আরিফুল বললেন, হ্যাঁ ম্যাডাম, আটক ব্যক্তির পরিচয়পত্রে আরাফাতের নাম আছে, কিন্তু তার আঙ্গুলের ছাপ মেলেনি। আমরা ধারণা করছি এটা ডামি পরিচয় হতে পারে। আমি ফোনটা নামিয়ে ফেললাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি কে? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আপনি সত্যি অনেক প্রশ্ন করেন খালা। আমি বললাম, কারণ আমি বিচারক। সে উত্তর দিল, আর আজ এই বিচারকের বাড়িতেই বিচার হতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ডাক্তার সামিয়া চিৎকার করে বললেন, নাজমা, সুরভির অবস্থা খারাপ হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে মেয়ের কাছে ছুটে গেলাম। সুরভি পেট চেপে ধরে বসেছিল, তার মুখ ফ্যাকাশে। ডাক্তার সামিয়া দ্রুত বললেন, ওকে হাসপাতালে নিতে হবে, এখনই। আরাফাত সঙ্গে সঙ্গে বলল, হাসপাতালে নেওয়া যাবে না। আমি তার দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, তোমার অনুমতি আমার প্রয়োজন নেই। সে বলল, হাসপাতাল মানে পুলিশ, পুলিশ মানে জিজ্ঞাসাবাদ, আর জিজ্ঞাসাবাদ মানে? আমি তার কথা শেষ করতে দিলাম না। বললাম, আজ থেকে তুমি আমার মেয়ের জীবনের কোনো সিদ্ধান্ত নেবে না। আমি নিরাপত্তা কক্ষে থাকা জরুরি মেডিকেল টিমকে ফোন করতে যাচ্ছিলাম। ঠিক তখনই বাইরে প্রচণ্ড শব্দ হলো। কয়েকটি গাড়ি একসঙ্গে এসে থেমেছে। তারপর কয়েকজনের দৌড়ানোর শব্দ। আমার বাড়ির নিরাপত্তা ক্যামেরার স্ক্রিনে দেখি গেটের বাইরে কয়েকজন সশস্ত্র কর্মকর্তা অবস্থান নিয়েছে, কিন্তু তাদের পোশাক স্থানীয় পুলিশের মতো নয়। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম আরিফুলের দল এসে গেছে। আমি রাজুর দিকে তাকিয়ে বললাম, দরজা খুলবে না। রাজু এবার কোনো কথা বলল না। আরাফাত হঠাৎ সিঁড়ির দিকে এক পা এগিয়ে গেল। আমি বললাম, এক পাও এগোবে না। সে থেমে গেল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনি যদি আমাকে আটক করেন, আপনার মেয়ে আর তার সন্তান নিরাপদ থাকবে না। আমি বললাম, এটা হুমকি? সে বলল, না, সতর্কতা। আমি মেমোরি কার্ডটি মুঠোর মধ্যে শক্ত করে ধরলাম। তারপর বললাম, তুমি ভুল করেছো আরাফাত। তুমি ভেবেছো একজন মা তার মেয়েকে বাঁচাতে গিয়ে আইন ভুলে যাবে, কিন্তু তুমি জানো না, একজন বিচারক যখন নিজের মেয়ের জন্য দাঁড়ায়, তখন সে শুধু মা থাকে না, সে আইনের পুরো শক্তিটাকেও সঙ্গে নিয়ে দাঁড়ায়। আরাফাত প্রথমবারের মতো সত্যিকারের ভয় পেয়েছিল। ঠিক তখনই সামনের দরজা খুলে গেল। ডিআইজি আরিফুল রানা কয়েকজন কর্মকর্তাকে নিয়ে ভেতরে ঢুকলেন। তার চোখ প্রথমেই আমার দিকে, তারপর সুরভির দিকে, তারপর আরাফাতের দিকে গেল। তিনি বন্দুক তুললেন না, শুধু বললেন, মিস্টার আরাফাত, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আরাফাত হেসে উঠল, আপনারা ভুল মানুষকে ধরতে এসেছেন। আরিফুল শান্ত গলায় বললেন, আমরা সেটা জানি। আরাফাতের মুখের হাসি মিলিয়ে গেল। আরিফুল তার পেছনে দাঁড়ানো একজন কর্মকর্তাকে ইশারা করলেন। কর্মকর্তা একটি ফাইল এগিয়ে দিলেন। আপনার আসল নাম আরাফাত নয়। ঘরের সবাই নিস্তব্ধ। সুরভি আমার হাত চেপে ধরল। আরিফুল বললেন, আপনি গত 3 বছর ধরে আরাফাতের পরিচয়ে বসবাস করছেন। আসল আরাফাত কোথায় সেটা এখনও আমরা জানি না, কিন্তু আজ রাতের অভিযানে
আমরা এমন একটি ভিডিও পেয়েছি যেখানে আপনার সঙ্গে থাকা একজন ব্যক্তি বলেছে নাজমা রহমানকে সরাতে পারলে পুরো মামলা শেষ। আমি স্থির হয়ে গেলাম। কে বলেছে? আরিফুল আমার দিকে তাকালেন। আপনার আদালতের একজন সিনিয়র কর্মকর্তা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ফিসফিস করে বললাম, কে? আরিফুল ফাইল খুললেন। তারপর যে নামটি উচ্চারণ করলেন সেটি শুনে আমার হাত থেকে মেমোরি কার্ডটি প্রায় পড়ে যাচ্ছিল। কারণ সেই মানুষটি ছিল আমার সবচেয়ে কাছের সহকর্মী, যে মানুষটির হাতে আমি প্রতিদিন আমার সবচেয়ে গোপন নথি তুলে দিতাম, যে মানুষটি আজ সন্ধ্যাতেও আমার সামনে বসে বলেছিল, ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন, এই মামলা থেকে কোনো তথ্য বাইরে যাবে না। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম আরাফাত আমার বাড়ির দরজায় একা আসেনি। সে সঙ্গে করে নিয়ে এসেছে আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার প্রমাণ। আর মেমোরি কার্ডের ভেতরে কি আছে সেটা জানার পর হয়তো শুধু আরাফাত নয়, আমার নিজের আদালতের ভেতর লুকিয়ে থাকা আর অনেক মুখোশ খুলে যাবে। কিন্তু তার আগে ডাক্তার সামিয়া আমার হাত ধরে বললেন, নাজমা, আর 1 মিনিটও দেরি করা যাবে না। সুরভিকে এখনই হাসপাতালে নিতে হবে। আর মেয়ের দিকে তাকালাম। সুরভি কাঁদতে কাঁদতে বলল, মা, আমার বাচ্চাটাকে বাঁচাও। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, আজ রাতে তোমার সন্তানকে কেউ ছুঁতেও পারবে না। তারপর আমি আরিফুলের দিকে তাকিয়ে বললাম, অভিযান চালিয়ে যান। কিন্তু সুরভি আর তার সন্তানকে নিরাপদে রাখার দায়িত্ব আমার। আমি জানতাম না হাসপাতালের পথে আমাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছিল। কারণ গাড়িতে ওঠার ঠিক আগে আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে মাত্র একটি মেসেজ এলো, মিসেস নাজমা, আরাফাতকে আপনি গ্রেফতার করেছেন। কিন্তু যে মানুষটি আপনার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল সে এখনও আপনার পাশেই আছে। অচেনা নম্বরে সে মেসেজটা পড়ার পর কয়েক সেকেন্ড আমি নিঃশ্বাস নিতেও ভুলে গেলাম। আমার চোখের সামনে দাঁড়িয়েছিল সুরভি, ডাক্তার সামিয়া, ডিআইজি আরিফুল, কয়েকজন সিবিআই কর্মকর্তা আর আমার নিজের নিরাপত্তারক্ষী। কিন্তু অচেনা মানুষটির কথাটা আমার মাথার ভেতর বারবার ঘুরছিল, আপনার পাশেই আছে। আমি কাউকে সন্দেহ করতে চাইছিলাম না, কারণ সন্দেহের তালিকা যদি খুব বড় হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত বিশ্বাস করার মতো কাউকে পাওয়া যায় না। অথচ আমার মেয়ে তখন প্রসবের যন্ত্রণায় কাতর। আমি তার অনাগত সন্তান পৃথিবীতে আসার জন্য লড়াই করছে। সেই মুহূর্তে আমার কাছে তদন্তের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সুরভি আর তার সন্তানকে বাঁচানো। ডাক্তার সামিয়া দ্রুত বললেন, নাজমা, আমাদের এখনই বের হতে হবে। হাসপাতালে না নিলে ঝুঁকি বাড়বে। আমি মাথা নাড়লাম, ঠিক আছে। আরিফুল সঙ্গে সঙ্গে বললেন, হাসপাতালের নিরাপত্তা আমি দেখছি। আমি তার দিকে তাকিয়ে বললাম, না, হাসপাতালের রুট আগে থেকেই ফাঁস হয়ে যেতে পারে। আমরা সাধারণ অ্যাম্বুলেন্স ব্যবহার করব না। আরিফুল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি ঠিকই বলেছেন। কিন্তু সঙ্গে দুজন কর্মকর্তাকে আলাদা করে নির্দেশ দিলেন, 5 মিনিটের মধ্যে বাড়ির পেছনের গেট দিয়ে একটি সাধারণ সাদা গাড়ি বের করার প্রস্তুতি হলো। কোনো সরকারি চিহ্ন নেই, কোনো সাইরেন নেই, এমনকি গাড়িটির নম্বরও সাধারণ। সুরভিকে গাড়িতে তোলার সময় সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সঙ্গে থাকবি তো? আমি তার কপালে হাত রেখে বললাম, তোমাকে একা কোথাও যেতে দেব না। সে চোখ বন্ধ করে ফেলল। তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। ডাক্তার সামিয়া পাশে বসে তার শ্বাস প্রশ্বাস লক্ষ্য করছিলেন। আমি গাড়ির দরজা বন্ধ করার আগে একবার পেছনে তাকালাম। আমার বাড়ির সামনে কয়েকজন কর্মকর্তা দাঁড়িয়েছিল। রাজুকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আর যে মানুষটি আরাফাতের পরিচয়ে আমাদের বাড়িতে ঢুকেছিল তাকেও সিবিআইয়ের লোকেরা নিয়ে গেছে। কিন্তু তার মুখের শেষ হাসিটা আমার মাথা থেকে যাচ্ছিল না। যেন সে জানত তাকে নিয়ে যাওয়া হলেও খেলা শেষ হয়নি। গাড়ি চলতে শুরু করলো। বাইরে বৃষ্টি তখনও পড়ছে। রাস্তার আলো ভেজা কাছে ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি সুরভির হাত ধরে বসেছিলাম। কয়েক মিনিট পর ডাক্তার সামিয়া বললেন, নাজমা, ওর ব্যথার ব্যবধান কমছে। আমি জিজ্ঞেস করলাম, বাচ্চার হার্টবিট? তিনি মনিটরের দিকে তাকিয়ে বললেন, এখনও আছে, কিন্তু আমাকে দ্রুত হাসপাতালে যেতে হবে। আমি বললাম, আর কত সময়?
তিনি উত্তর দিলেন, বলতে পারছি না। ৮ মাসের গর্ভাবস্থা, পরিস্থিতি জটিল। সুরভি চোখ খুলে আমার দিকে তাকালো। মা, হ্যাঁ মা, আমার বাচ্চাটা যদি। আমি সঙ্গে সঙ্গে তার মুখে হাত রাখলাম। এবার কোনো কথা বলবে না। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পাচ্ছি। আমি তাকে বউয়ের কাছে টেনে নিয়ে বললাম, ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমার মেয়ে। তোমার জন্য আমি যতদূর যেতে হয় যাব। আর তোমার সন্তানও নিরাপদ থাকবে। কথাটা বলার সময় আমি নিজের বুকের ভেতরও ভয় ছিল, কিন্তু মায়ের ভয় সন্তানের সামনে প্রকাশ করা যায় না। হাসপাতালের কাছাকাছি পৌঁছানোর সময় হঠাৎ আমাদের গাড়ির সামনে একটি কালো এসইউভি এসে দাঁড়ালো। চালক সঙ্গে সঙ্গে ব্রেক করলো। সুরভি ধাক্কা খেয়ে কেঁপে উঠল। ডাক্তার সামিয়া তাকে ধরে রাখলেন। আমি জানালার বাইরে তাকিয়ে দেখলাম কালো গাড়ির ভেতর থেকে দুজন লোক নামছে। তাদের হাতে কোনো অস্ত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের হাঁটার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল তারা সাধারণ পথচারী নয়। আমি সঙ্গে সঙ্গে আরিফুলকে ফোন করলাম। আরিফুল, আমরা হাসপাতালের আগে আটকে গেছি, লোকেশন পাঠান। আমি লোকেশন পাঠাতেই তিনি বললেন, গাড়ি থামিয়ে রাখুন, কোনোভাবে দরজা খুলবেন না। কিন্তু ঠিক তখনই কালো গাড়ির পেছন থেকে আরও একটি গাড়ি এসে আমাদের পথ আটকে দিল। ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, কী করব? আমি বললাম, পেছনে যাওয়ার চেষ্টা করো। সে গাড়ি ঘোরাতে চেষ্টা করতেই পেছনের গাড়িটা এগিয়ে এসে রাস্তা বন্ধ করে দিল। সুরভি কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাকে নিতে এসেছে। আমি তার দিকে তাকালাম। তুমি কিভাবে বুঝলে? সে জানালার বাইরে তাকিয়ে বলল, ওদের একজনকে আমি ফার্ম হাউসে দেখেছি। আমার শরীরের ভেতরটা শক্ত হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম হাসপাতালের খবর ফাঁস হয়েছে। আর তখনই আমার মনে পড়ল সেই মেসেজ, যে মানুষটি আপনার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল সে এখনও আপনার পাশেই আছে। আমার পাশে থাকা মানুষটির কথা নয়, হয়তো আমার তথ্যের পাশেই কেউ ছিল। আমি দ্রুত গাড়ির ভেতর থেকে আরিফুলের দেওয়া একটি ছোট যোগাযোগ যন্ত্র বের করলাম। সেটা চালু করতেই তার কণ্ঠ ভেসে এলো, ম্যাডাম, গাড়ির নম্বর পাঠান। আমি নম্বর বললাম। কয়েক সেকেন্ড পর আরিফুল বললেন, ওটা আমাদের নজরদারির তালিকায় নেই, কিন্তু গাড়ির মালিকের সঙ্গে আরাফাতের ব্যবসায়িক যোগাযোগ আছে। আমি বললাম, তাহলে ওরা আমাদের অনুসরণ করেছে। আরিফুল বললেন, আপনি গাড়ি থেকে বের হবেন না, আমাদের দল আসছে। কিন্তু সুরভি হঠাৎ চিৎকার করে উঠল। ডাক্তার সামিয়া দ্রুত তার দিকে ঝুঁকে গেলেন। নাজমা, ওর ব্যথা খুব ঘন হয়ে গেছে, আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। আমি জানালার দিকে তাকালাম। বাইরের লোকগুলো আমাদের গাড়ির দিকে এগিয়ে আসে। আমি সিদ্ধান্ত নিলাম, ড্রাইভার, গাড়ি চালাও। কিন্তু ম্যাডাম, যেভাবেই হোক বের হও। ড্রাইভার সামনে থাকা কালো গাড়ির এক পাশ ঘেঁষে গাড়ি চালিয়ে দিল। প্রচণ্ড শব্দ হলো। আমাদের গাড়ির ধাক্কা খেয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। পেছনে লোকজন চিৎকার করতে লাগলো। আমি সুরভিকে শক্ত করে ধরে রেখেছিলাম। গাড়ি কয়েক মিনিটের মধ্যে হাসপাতালের জরুরি প্রবেশপথে ঢুকে গেল। হাসপাতালের ভেতরে আগে থেকেই একটি গোপন মেডিকেল টিম প্রস্তুত ছিল। সুরভিকে দ্রুত ভেতরে নেওয়া হলো। দরজা বন্ধ হওয়ার আগে সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি বাইরে থেকো না, আমার কাছে থেকো। আমি তার হাত ধরে বললাম, আমি এখানেই আছি। দরজা বন্ধ হয়ে গেল। আমি করিডোরে দাঁড়িয়ে রইলাম। একজন মা হিসেবে আমার পৃথিবী তখন ওই দরজার ওপারেই আটকে ছিল, কিন্তু একজন বিচারক হিসেবে আমার কাজও শেষ হয়নি। আরিফুল কয়েক মিনিট পর হাসপাতালে পৌঁছালেন। তিনি দ্রুত আমার কাছে এসে বললেন, ম্যাডাম, একটা বড় সমস্যা হয়েছে। আমি তাকালাম। কি? তিনি নিচু গলায় বললেন, যে ব্যক্তিকে আমরা আরাফাত ভেবেছিলাম তার আসল পরিচয় আমরা বের করেছি। কে সে? আরিফুল একটি ছবি আমার হাতে দিলেন। ছবিটা দেখে আমি স্থির হয়ে গেলাম। লোকটি আমার পরিচিত। অনেক বছর আগে আদালতের একটি বড় মামলায় সে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল। পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। আমি ফিসফিস করে বললাম, এটা তো রাকিবুল হাসান। আরিফুল মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু সরকারি নথিতে রাকিবুল হাসান ৮ বছর আগে মারা গেছে। আমি ছবির দিকে তাকিয়ে বললাম, তাহলে সে বেঁচে আছে কিভাবে? আরিফুল বললেন,
এ প্রশ্নের উত্তরই আমাদের তদন্তের সবচেয়ে বড় দরজা খুলে দিয়েছে। তিনি আরও একটি ফাইল খুললেন। রাকিবুল হাসান আসলে আরাফাতের লোক ছিল না। সে বহু বছর আগে একটি সরকারি দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে চেয়েছিল, কিন্তু সাক্ষ্য দেওয়ার আগেই তাকে গায়েব করে দেওয়া হয়। তার মৃত্যুর নথি তৈরি করা হয়। এরপর তার পরিচয় ব্যবহার করে আরও কয়েকটি ব্যাংক হিসাব খোলা হয়। আমি বললাম, তাহলে আসল আরাফাত কোথায়? আরিফুল চুপ করে গেলেন। আমরা এখনও জানি না। আর মেমোরি কার্ড? তিনি বললেন, ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি পকেট থেকে মেমোরি কার্ডটি বের করলাম। এটার কপি করা হয়েছে? না। কেন? কারণ আপনি নির্দেশ দিয়েছিলেন আপনার অনুমতি ছাড়া কেউ এটা খুলবে না। আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, এখন খুলুন। আরিফুল তার সঙ্গে থাকা একটি সুরক্ষিত ল্যাপটপ বের করলেন। মেমোরি কার্ডটি সংযুক্ত করা হলো। প্রথমে একটি ভিডিও ফাইল দেখা গেল। ফাইলটির নাম ছিল JUDGE17। আমি থমকে গেলাম। আরিফুল ভিডিও চালু করলেন। স্ক্রিনে দেখা গেল একটি অন্ধকার ঘর। টেবিলের ওপর কয়েকটি ফাইল। কয়েকজন মানুষ বসে আছে। তাদের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না। তারপর একজনের কণ্ঠ শোনা গেল, নাজমা রহমান যদি এই ফাইলটি হাতে পায় তাহলে আমাদের সবাইকে শেষ হয়ে যেতে হবে। আরেকজন বলল, তাহলে তাকে সরাতে হবে। আমার বুকের ভেতর কেঁপে উঠল। তারপর তৃতীয় একজন বলল, তার মেয়েকে ব্যবহার করো। ভিডিও এখানেই থেমে গেল। আমি কয়েক সেকেন্ড পর্দার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, ওরা সুরভিকে শুধু ভয় দেখাচ্ছিল না। আরিফুল বললেন, না ম্যাডাম। আমি ধীরে বললাম, ওরা আমার মেয়েকে ব্যবহার করে আমাকে থামাতে চেয়েছিল। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন নার্স বেরিয়ে এলেন। আমি ছুটে গেলাম। আমার মেয়ে। নার্স মৃদু হাসলেন। বাচ্চা জন্ম নিয়েছে। আমার চোখে পানি চলে এলো। সুরভি, ও এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুজনেই চিকিৎসা চলছে। আমি দেয়ালে হাত রেখে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম। একটি নতুন প্রাণ পৃথিবীতে এসেছে। কিন্তু সেই আনন্দের মাঝেও আমার মনে হচ্ছিল, এই শিশুটি জন্মের সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের পতনের সময়ও শুরু হয়ে গেছে। আমি নার্সকে জিজ্ঞেস করলাম, বাচ্চা ছেলে না মেয়ে? নার্স বললেন, মেয়ে। আমার চোখে পানি চলে এলো। আমি ফিসফিস করে বললাম, সুরভির মেয়ে। ঠিক তখনই আরিফুলের ফোন বেজে উঠল। তিনি ফোন ধরলেন। কয়েক সেকেন্ড কথা বলার পর তার মুখের ভাব বদলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আমরা ফার্ম হাউস থেকে এমন একজনকে আটক করেছি যাকে দেখে আপনি অবাক হবেন। কে? তিনি বললেন, হাবিবুর রহমান। আমি চমকে উঠলাম। আরাফাতের বাবা? হ্যাঁ, কিন্তু সে তো ফার্ম হাউসে ছিল না। আরিফুল মাথা নাড়লেন। ছিল না, কারণ সে গত 2 দিন ধরে অন্য জায়গায় লুকিয়েছিল। কোথায়? আরিফুল আমার চোখের দিকে তাকিয়ে ধীরে বললেন, আপনার আদালতের সরকারি অতিথিশালায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে অতিথিশালার চাবি ছিল আমার নিজের অফিসের একজন মানুষের হাতে। আর তখনই আমি বুঝলাম, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু আরাফাতের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদের নিজেদের প্রতিষ্ঠানের দেয়ালের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তখনও আমার অজানা ছিল। হাবিবুর রহমান গ্রেফতার হওয়ার পর যে প্রথম নামটি উচ্চারণ করেছিল সেটা ছিল আমার নিজের নাম। আরিফুলের কথাটা শুনে আমার শরীরের ভেতরটা যেন হঠাৎ শূন্য হয়ে গেল। হাসপাতালের করিডোরে তখনও মানুষের চলাফেরা চলছে। নার্সরা ছুটে যাচ্ছে। দূরে কোথাও একটি শিশুর কান্না শোনা যাচ্ছে। অথচ আমার কাছে মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেছে। আমি ধীরে ধীরে বললাম, আমার নাম। আরিফুল মাথা নাড়লেন। হ্যাঁ ম্যাডাম। সে বলেছে, নাজমা রহমানকে জিজ্ঞেস করুন কেন তিনি 17 বছরের আগের সেই মামলাটা আবার খুলেছিলেন। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। 17 বছর আগের মামলা। সেই মামলার কথা আমি প্রায় কাউকে বলিনি, এমনকি আমার পরিবারের কাছেও নয়, কারণ সেটা ছিল আমার বিচারক জীবনের প্রথম মামলা। তখন আমি এতটা ক্ষমতাবান ছিলাম না, এতটা পরিচিতও ছিলাম না। কিন্তু সেই মামলাটাই আমাকে শিখিয়েছিল, অপরাধীরা সবসময় আদালতের বাইরে থাকে না, কখনো কখনো তারা আদালতের ভেতরে বসে থাকে।
কাগজে সই করে আইন ব্যাখ্যা করে এবং মানুষের চোখের সামনে নিজেকে সৎ প্রমাণ করে আমি আরিফুলকে বললাম, হাবিবুরকে এখন কোথায় রাখা হয়েছে? সুরক্ষিত জিজ্ঞাসাবাদ কক্ষে। আমি তার সঙ্গে কথা বলবো। আরিফুল সঙ্গে সঙ্গে বললেন, এখন? হ্যাঁ, এখনই ম্যাডাম। আপনার মেয়ের সুরভি চিকিৎসকের হাতে নিরাপদ আছে। আর যদি হাবিবুর এমন কিছু জানে যা আবার আমার মেয়ের উপর আবার হামলার কারণ হতে পারে, তাহলে আমি অপেক্ষা করতে পারবো না। আরিফুল কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, তবে আমি আপনার সঙ্গে থাকব। আমি মাথা নাড়লাম। আমার হাসপাতালের নিচতলার একটি সুরক্ষিত কক্ষে গেলাম। দরজার বাইরে দুজন কর্মকর্তা দাঁড়িয়েছিল। দরজা খুলতে দেখি হাবিবুর রহমান একটি চেয়ারে বসে আছে। কয়েক ঘন্টা আগেও যে মানুষটি কোটি কোটি টাকার ব্যবসা নিয়ন্ত্রণ করত, প্রভাবশালী মানুষদের সঙ্গে একই টেবিলে বসত, আজ তার মুখে ক্লান্তি আর চোখে অস্বস্তি। কিন্তু আমাকে দেখে সে মৃদু হাসল। শেষ পর্যন্ত আপনি এলেন। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার নাম কেন নিয়েছেন? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কারণ আপনার কাছে উত্তর আছে। কিসের উত্তর? 17 বছর আগে যা ঘটেছিল তার। আমি বললাম, তুমি কি ভাবছ পুরনো একটি মামলা তুলে নিয়ে আমাকে ভয় দেখাতে পারবে? হাবিবুর ধীরে মাথা নাড়ল। না, আপনাকে ভয় দেখানোর প্রয়োজন নেই। আপনি সত্য জানেন বলেই আপনি সবচেয়ে বিপজ্জনক। আমি চুপ করে রইলাম। সে বলল, আপনি কি মনে করতে পারেন 17 বছর আগে রহমান ট্রাস্ট মামলাটা কি আপনার হাতে দিয়েছিল? আমি বললাম, হ্যাঁ। তখন আপনি ভেবেছিলেন মামলাটা ছিল একটা বড় আর্থিক দুর্নীতির মামলা। ছিল না ম্যাডাম, সেটা ছিল একটি পরীক্ষা। আমি ভ্রুকুচকে বললাম, কিসের পরীক্ষা? হাবিবুর একটু সামনে ঝুঁকে বলল, কে আইন মেনে চলে আর কে টাকার বিনিময়ে আইন বাঁকায়, সেটা দেখার পরীক্ষা। আমি তার দিকে তাকিয়ে বললাম, আর তুমি? সে হেসে বলল, আমি তখনও জানতাম আপনি অন্যদের মতো নন। আমি বললাম, তাহলে এত বছর ধরে আমার মেয়েকে কেন তোমাদের খেলায় টেনে আনলে? এই প্রশ্নে প্রথমবার তার মুখের হাসি মিলিয়ে গেল। সুরভি পরিকল্পনার অংশ ছিল না। আমি সঙ্গে সঙ্গে বললাম, মিথ্যা বলো না, আমি সব সত্যি বলছি। তাহলে কেন তাকে আটকে রাখা হয়েছিল? কারণ সে এমন একটি জিনিস দেখে ফেলেছিল যাতে তার দেখার কথা ছিল না। রাশেদুল? হাবিবুর মাথা নাড়ল। হ্যাঁ, রাশেদুল কি জানতো? সে হিসাব রক্ষক ছিল, কিন্তু শুধু টাকা হিসাব করতো না। সে আমাদের সব গোপন লেনদেনের দ্বিতীয় কপি রাখত। কেন? কারণ সে কাউকে বিশ্বাস করতো না। আমি বললাম, তাহলে মেমোরি কার্ডে কি আছে? হাবিবুর আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি এখনও সেটা খুলেছেন? আমি কোনো উত্তর দিলাম না। সে বুঝে গেল, তাহলে আপনার হাতে এখন এমন একটা জিনিস আছে যার জন্য অনেক মানুষ আপনাকে হত্যা করতে চাইবে। আরিফুল সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে এলেন। আপনি কি হুমকি দিচ্ছেন? হাবিবুর রহমান মাথা নাড়ল। না, আমি আপনাদের সতর্ক করছি। আমি বললাম, কারা? হাবিবুর বলল, যাদের আপনি এতদিন সম্মান করেছেন। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, নাম বলো। হাবিবুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সব নাম একসঙ্গে বললে আপনারা বিশ্বাস করার মতো মানুষ থাকবে না। আমি সব সত্য শুনতে প্রস্তুত। তাহলে প্রথম নামটা শুনুন। সে যে নামটি বলল, সেটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কারণ সেই নামটি ছিল বিচারপতি মাহবুব কবির। তিনি ছিলেন আমার সবচেয়ে পুরনো সহকর্মীদের একজন। আমার বিচারিক জীবনের শুরু থেকে তিনি আমাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় পরামর্শ দিয়েছেন। আমি অসংখ্যবার তার মতামতকে সম্মান করেছি। বহু কঠিন রাতে তার সঙ্গে বসে আইনের ধারা নিয়ে আলোচনা করেছি। আমি ধীরে বললাম, অসম্ভব। হাবিবুর শান্ত গলায় বলল, অসম্ভব মনে হচ্ছে? হ্যাঁ, কারণ আপনি তাকে বিশ্বাস করেন। আমি বললাম, তুমি মিথ্যা বলছো। সে বলল, তাহলে মেমোরি কার্ডের দ্বিতীয় ফাইলটা দেখুন। আমি আরিফুলের দিকে তাকালাম। তিনি দ্রুত ল্যাপটপ খুললেন। মেমোরি কার্ডে মোট 7টি ফাইল ছিল। প্রথম ভিডিও আমরা আগেই দেখেছিলাম। দ্বিতীয় ফাইলটি ছিল একটি অডিও। আরিফুল প্লে করলেন। কয়েক সেকেন্ড পর একটি পরিচিত কণ্ঠ ভেসে উঠল, নাজমা রহমানকে সরানো যাবে না, ওকে সরালে সন্দেহ আরও বাড়বে। আরেকজন বলল, তাহলে? প্রথম কণ্ঠ বলল,
ওর মেয়েকে ব্যবহার করো। মেয়েটা যদি নিজের স্বামীর বিরুদ্ধে যায়, নাজমা নিজে থেকে দুর্বল হয়ে যাবে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি সেই কণ্ঠ চিনতে পারছিলাম, কিন্তু মস্তিষ্ক সেটা মেনে নিতে চাইছিল না। আরিফুল অডিও বন্ধ করলেন। আমি ধীরে বললাম, এটা? হাবিবুর রহমান বললেন, হ্যাঁ। আমি চোখ বন্ধ করলাম। কয়েক সেকেন্ড পর বললাম, আর কে আছে? হাবিবুর উত্তর দিল না। আমি এবার কঠিন গলায় বললাম, আর কে? সে বলল, একজন পুলিশ কর্মকর্তা, একজন ব্যবসায়ী, একজন রাজনীতিবিদ, আর একজন মানুষ যাকে আপনি নিজের পরিবারের সদস্যের মতো বিশ্বাস করেন। আমি তাকিয়ে রইলাম। আমার পরিবারের? হাবিবুর মাথা নাড়ল, হ্যাঁ। ঠিক তখনই বাইরে থেকে নার্স এসে দরজায় নক করল। আমি দ্রুত বাইরে গেলাম। সুরভি কেমন আছে? নার্স বললেন, মা ও বাচ্চা দুজনেই স্থিতিশীল। বাচ্চাটাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমি কি ওকে দেখতে পারি? কয়েক মিনিট পর আমি করিডোরে দাঁড়িয়ে রইলাম। আমার চোখে তখন বারবার সুরভির ছোটবেলার ছবি ভেসে উঠছিল। স্কুলে যাওয়ার সময় আমার হাত ধরে থাকা মেয়েটা, পরীক্ষার ফল খারাপ হলে আমার কাছে এসে কান্না করা মেয়েটা, বিয়ের দিন আমার গলা জড়িয়ে ধরে বলেছিল, মা, আমি চলে যাচ্ছি বলে তুমি কাঁদবে না। আমি তখন হাসতে চেষ্টা করেছিলাম। আমি তখনও ভাবিনি একদিন সে মেয়ে মাঝরাতে আহত অবস্থায় আমার দরজায় এসে দাঁড়াবে, আর তার হাত অনাগত সন্তানকে বাঁচাতে আমাকে নিজের চারপাশের মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি সুরভির কক্ষে ঢুকলাম। সে দুর্বল হয়ে পড়েছিল। আমাকে দেখে চোখ খুলল, মা। আমি তার পাশে গিয়ে বসলাম। আমি আসি। সে মৃদু হাসল। বাচ্চা? মেয়ে হয়েছে। তার চোখে সঙ্গে সঙ্গে পানি চলে এলো। মেয়ে? হ্যাঁ। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, ওকে একটু আমার মতো জীবন দিও না মা। আমি তার হাত ধরে বললাম, তোমার মেয়ের জীবন তোমার মতো হবে না। আমি সেটা হতে দেব না। সুরভি চিৎকার করে চুপ করে উঠল। মা, আমি একটা কথা বলতে চাই। বল। আরাফাতের ফার্ম হাউসে যে ঘরটা ছিল, সেখানে শুধু রাশিদুল ছিল না। আমি চমকে উঠলাম। আর কে ছিল? একজন মহিলা। কে? আমি তার মুখ পুরোপুরি দেখিনি, কিন্তু তার কণ্ঠ শুনেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কি বলেছিল? সুরভি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করল। সে বলেছিল, নাজমাকে থামানোর উপায় একমাত্র হলো তার নিজের ঘরকে তার বিরুদ্ধে ব্যবহার করা। আমার বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। তুমি কি তাকে চিনতে? সুরভি মাথা নাড়ল। না, কিন্তু একটা জিনিস মনে আছে। কি? তার হাতে একটা আংটি ছিল। কেমন আংটি? কালো পাথরের। আর তার ওপর একটা ছোট অক্ষর খোদাই করা ছিল। কেমন অক্ষর? সুরভির চোখ মেলে আমার দিকে তাকালো। এন। আমি স্থির হয়ে গেলাম, কারণ এই অক্ষরটি শুধু আমার নামের প্রথম অক্ষর নয়। আমাদের পরিবারের একটি পুরনো সিলমোহরেও একই অক্ষর ব্যবহার করা হয়। সেই সিলমোহর আমার পরিবারের বাইরে কারো কাছে থাকার কথা নয়। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। সুরভি, তুমি নিশ্চিত? হ্যাঁ মা। আমি বাইরে এসে আরিফুলকে সব বললাম। তিনি কয়েক সেকেন্ড চিন্তা করে বললেন, ম্যাডাম, আপনার পরিবারের পুরনো সিলমোহর কার কাছে আছে? আমি বললাম, আমার আলমারিতে। এখন? আমি থমকে গেলাম। জানি না। আরিফুল সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাকে নির্দেশ দিলেন, ম্যাডামের বাড়ির সুরক্ষিত আলমারি পরীক্ষা করুন। কয়েক মিনিট পর রিপোর্ট এলো, আমার পুরনো সিলমোহরটি নেই। আমি চোখ বন্ধ করলাম। তাহলে কেউ আমার বাড়িতে ঢুকে শুধু মেমোরি কার্ডের খোঁজ নেয়নি, সে আমার ব্যক্তিগত জিনিসও নিয়েছে। আর তখনই আমার মনে পড়ল, সুরভি যখন রাতে আমার দরজায় এসেছিল, তার সঙ্গে থাকা ছেঁড়া পোশাকের পেছনে একটি ছোট্ট কাপড়ের টুকরো আটকে ছিল। আমি সেটা খুলে রেখেছিলাম। আমি সঙ্গে সঙ্গে ডাক্তার সামিয়াকে ফোন করলাম। সামিয়া, সুরভির পোশাকটা কোথায়? তিনি বললেন, আমি নিরাপদ ব্যাগে রেখেছি, ওটা নিয়ে এসো। কিছুক্ষণ পর পোশাকটি আমার হাতে এলো। আমি কাপড়টা উল্টে দেখলাম, সেখানে শুকিয়ে যাওয়া কাদার দাগের পাশে খুব ক্ষীণ একটা কালো ছাপ ছিল। একটি সিলমোহরের ছাপ, আর তার নিচে লেখা NR। আমি কয়েক সেকেন্ড সে চিহ্নের দিকে তাকিয়ে থাকলাম। আমার নাম, আমার নিজের আদক্ষর। কেউ আমার মেয়ের উপর হামলা করে তাকে ভয় দেখিয়ে আমার পরিচয় ব্যবহার করেছে। কিন্তু কেন? ঠিক
ঠিক তখনই আরিফুল দৌড়ে এসে বললেন, ম্যাডাম, আমরা একটা গাড়ি আটক করেছি। আমি বললাম, কার গাড়ি? তিনি উত্তর দিলেন, আপনার পরিবারের একজনের। আমার বুক ধক করে উঠল। কে? আরিফুল ধীরে বললেন, আপনার ছোট ভাইয়ের। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। আমার ছোট ভাই রাকিব, যে মানুষটি ছোটবেলা থেকে আমার সবচেয়ে কাছের ছিল, যে সুরভিকে নিজের মেয়ের মতো ভালোবাসত, যে আজ সন্ধ্যাতেও আমাকে ফোন করে বলেছিল, আপু, তোমার বাড়ির ব্যাপারে সাবধানে থেকো। আমি ফোনটা বের করলাম, রাকিবকে ফোন দিলাম। ফোন বন্ধ। ঠিক তখনই একটি অচেনা নম্বর থেকে নতুন মেসেজ এলো। এবার বুঝতে পারছেন মিসেস নাজমা, শত্রু আপনার বাইরে নয়, আপনার নিজের রক্তের ভেতরেই আছে। আমি মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর মেমোরি কার্ডটা হাতে নিয়ে আরিফুলকে বললাম, এর সব ফাইল খুলুন। আরিফুল বললেন, ম্যাডাম, শেষ ফাইলটি এনক্রিপ্টেড। পাসওয়ার্ড জানি না। আমি সুরভির কথা মনে করলাম। রাশেদুল তাকে মৃত্যুর আগে একটি শব্দ বলেছিল, বিচারক। আমি কিবোর্ডের দিকে তাকিয়ে বললাম, পাসওয়ার্ড হবে বিচারক। আরিফুল শব্দটি টাইপ করলেন। স্ক্রিনে একটি লাল সতর্কবার্তা উঠল, অ্যাক্সেস গ্র্যান্টেড। তারপর একটি ভিডিও চালু হলো। ভিডিওতে অন্ধকার ঘর, একটি টেবিল, একজন মহিলা, তার মুখ ছায়ায় ঢাকা। সে ধীরে ধীরে মুখ তুলে ক্যামেরার দিকে তাকালো। আমি সেই মুখ দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, কারণ তাকে আমি চিনতাম। সে ছিল এমন একজন মানুষ যাকে আমি কখনো শত্রু ভাবিনি, বরং বহু বছর ধরে তাকে নিজের পরিবারের একজন মনে করেছি। আর ভিডিওর শেষ মুহূর্তে সেই মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে বলল, নাজমা, তুমি যদি এই ভিডিও দেখো তাহলে বুঝবে সুরভির সঙ্গে যা হয়েছে সেটা ছিল শুধু শুরু। ভিডিও বন্ধ হয়ে গেল। ভিডিওটি বন্ধ হয়ে যাওয়ার পরও আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ঘরের ভেতর তখন এমন নীরবতা, যেন কেউ নিঃশব্দে এসে আমাদের চারপাশের সব শব্দ কেড়ে নিয়েছে। ভিডিওতে যে মহিলার মুখ দেখিয়েছিলাম তাকে আমি চিনতাম। শুধু চিনতাম বললে কম হবে। বহু বছর ধরে তাকে আমি নিজের পরিবারের একজনের মতো বিশ্বাস করেছি। আমার আদালতের কঠিন দিনগুলোতে সে আমার পাশে দাঁড়িয়েছে। সুরভির ছোটবেলার অসংখ্য মুহূর্তে সে আমাদের সঙ্গে ছিল। এমনকি সুরভির বিয়ের সময়ও সে আমার হাত ধরে বলেছিল, নাজমা, মেয়েটাকে নিয়ে কখনো চিন্তা করবেন না, ও খুব ভালো থাকবে। অথচ আজ সে একই মানুষ আমার মেয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া ভয়ঙ্কর ষড়যন্ত্রের ভিডিওতে বসেছিল। আমি ধীরে ধীরে বললাম, আরিফুল, ভিডিওটা আবার চালাও। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আপনি নিশ্চিত? আমি মাথা নাড়লাম। ভিডিও আবার চালু হলো। এবার আমি শুধু মহিলাটির মুখ দেখছিলাম না, তার চারপাশও খেয়াল করছিলাম। পেছনে কাঠের একটা বুকশেলফ, দেয়ালে পুরনো একটি ঘড়ি, টেবিলের ওপর কয়েকটি ফাইল এবং একপাশে রাখা একটি ছোট রূপালি ফুলদানি। হঠাৎ আমার চোখ আটকে গেল দেয়ালের একটি ছবিতে। আমি ছবিটা আগে দেখেছি। বহু বছর আগে আমাদের পারিবারিক বাড়িতে এই একই ছবিটি ছিল, কিন্তু সেটা এখন আর সেখানে নেই। আমি ধীরে বললাম, ভিডিওটা থামাও। আরিফুল থামিয়ে দিলেন, পেছনের ছবিটা বড় করো। কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটা বড় করা হলো। আমার সন্দেহ এবার আরও গভীর হলো। ছবিটি ছিল আমাদের বাবার পুরনো অফিসের। সেই অফিসে আমাদের বাবা, আমার ছোট ভাই রাকিব এবং আমি একসঙ্গে দাঁড়িয়েছিলাম। ছবিটি প্রায় 15 বছর আগের। আমি আরিফুলের দিকে তাকিয়ে বললাম, এই ছবিটা ওই ঘরে কিভাবে গেল? তিনি উত্তর দিলেন না, শুধু বললেন, ম্যাডাম, আমরা এখন আপনার বাড়িতে যাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে বললাম, না, আগে আমার ভাই রাকিবকে খুঁজে বের করুন। আরিফুল বললেন, তার গাড়ি আমরা আটক করেছি, কিন্তু রাকিবকে পাওয়া যায়নি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। গাড়ির ভেতরে কি ছিল? একটি ফোন, কিছু নথি আর আপনার পুরনো পরিবারের সিলমোহর। আমি চোখ বন্ধ করলাম। এতক্ষণে বিষয়গুলো একে অপরের সঙ্গে জড়তে শুরু করেছে। রাকিবের গাড়িতে আমার সিলমোহর, আমার মেয়ের পোশাকে সেই সিলমোহরের ছাপ, আর ভিডিওতে এমন একজন মানুষ যে আমাদের পরিবারের ভেতরের বিষয়গুলো খুব ভালোভাবেই জানে। এর অর্থ একটাই, কেউ পরিকল্পনা করে আমার পরিবারের পরিচয় ব্যবহার করছে।
ঠিক তখনই আমার ফোনে একটি কল এলো। স্ক্রিনে নাম দেখে আমি থমকে গেলাম। রাকিব। কয়েক সেকেন্ড আমি ফোনের দিকে তাকিয়ে রইলাম। আরিফুল ইশারায় বললেন, স্পিকারে দিন। আমি কল ধরলাম। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর রাকিবের কণ্ঠ শোনা গেল, আপু। আমি বললাম, তুই কোথায়? সে দীর্ঘশ্বাস ফেলল। আপু, তুমি আমাকে বিশ্বাস করবে না। আমি বললাম, তুই আগে বল কোথায় আছিস। সে বলল, একটা নিরাপদ জায়গায়। আমি কঠিন গলায় বললাম, তোর গাড়িতে আমার সিলমোহর কেন? ওপাশে নীরবতা। আমি আবার বললাম, রাকিব, আমি তোর বড় বোন। তুই যদি কোনো ভুল করে থাকিস এখনই বল। কিন্তু আমার মেয়েকে যারা শেষ করে দিতে চেয়েছে তাদের সঙ্গে যদি তোর কোনো সম্পর্ক থাকে তাহলে আমি তোকে রক্ষা করব না। আমার কথা শেষ হওয়ার পরও সে কিছু বলল না। তারপর খুব নিচু গলায় বলল, আমি সুরভির কোনো ক্ষতি চাইনি। আমার চোখে পানি চলে এলো। তাহলে সত্যিটা বল। রাকিব বলল, আমি শুধু ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আমি হতভম্ব হয়ে গেলাম। কিভাবে? সে বলল, তুমি যাকে শত্রু ভাবছ সে একা নয়, কিন্তু তুমি যাকে বিশ্বাস করছো সেও পুরোপুরি নির্দোষ নয়। আমি বললাম, কার কথা বলছিস? সে বলল, এখন ফোনে নাম বলতে পারবো না। আমি চিৎকার করে বললাম, রাকিব। সে বলল, আপু, তুমি আমাকে একটা কথা বিশ্বাস করো। আমি যদি চাইতাম সুরভির ক্ষতি হোক তাহলে আমি তাকে ফার্ম হাউস থেকে বের হওয়ার পথ দেখাতাম না। আমি স্থির হয়ে গেলাম। তুই? সে বলল, হ্যাঁ। সেদিন রাতে সুরভি যখন পালাচ্ছিল ফার্ম হাউসের পেছনের গেটটা আমি খুলে দিয়েছিলাম। আমার বুকের ভেতর কেমন একটা চাপ অনুভব হলো। তাহলে তুই সেখানে ছিলি? ছিলাম। কেন? কারণ আমি জানতাম ওরা সুরভিকে আটকে রাখবে। আমি চোখ বন্ধ করলাম। এতক্ষণে গল্পের আরেকটি অংশ পরিষ্কার হলো। রাকিব হয়তো অপরাধীদের সঙ্গে ছিল না, কিন্তু সে কিছু জানতো, অনেক কিছু। আমি বললাম, তুই আমাকে আগে বলিসনি কেন? সে বলল, কারণ আমি জানতাম তোমার ফোনও নজরদারিতে আছে। আমি আরিফুলের দিকে তাকালাম। তিনি মাথা নাড়লেন। তারাও একই সন্দেহ করছিলেন। রাকিব আবার বলল, আপু, তুমি যাকে ভিডিওতে দেখেছ তার ব্যাপারে একটা কথা মনে রাখবে। সে নিজে কখনো সামনে আসে না, অন্যদের দিয়েই কাজ করায়। আমি জিজ্ঞেস করলাম, তার নাম বল। রাকিব বলল, তুমি নাম শুনলে হয়তো বিশ্বাস করবে না, বল। কয়েক সেকেন্ড পর সে নামটি বলল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই নামটি আগের সন্দেহের চেয়েও ভয়ঙ্কর ছিল, কারণ এই মানুষটি শুধু আমার পরিচিত না, আমার বিচারক জীবনের শুরু থেকে আমার সঙ্গে যুক্ত। আমি বললাম, তুই নিশ্চিত? রাকিব বলল, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছিস? সে বলল, 17 বছর আগে যে মামলাটা তুমি পরিচালনা করেছিলে তার মূল নথি বদলানো নির্দেশ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কোথায়? পুরনো রেকর্ড রুমে। আমি বললাম, 17 বছর আগে তোকে সেখানে কে নিয়ে গিয়েছিল? রাকিব বলল, বাবা। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাদের বাবা? এতদিন ধরে আমি যে মানুষটির সততার গল্প শুনে বড় হয়েছি তার নামে কি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়েছিল? রাকিব বলল, আপু, তুমি পুরো সত্য জানো না। আমি বললাম, তাহলে আমাকে সব বল। সে বলল, 17 বছর আগে যে মামলাটা তুমি নিষ্পত্তি করেছিলে সেই মামলায় সে টাকা আত্মসাতের অভিযোগ ছিল। তার একটা অংশ আসলে অন্য জায়গায় গিয়েছিল। কিছু টাকা পুলিশ কর্মকর্তাদের, কিছু ব্যবসায়ীদের আর কিছু প্রভাবশালী ব্যক্তিদের কাছে গিয়েছিল। কিন্তু সেই টাকার সবচেয়ে বড় অংশ ব্যবহার হয়েছিল আদালতের ভেতরে প্রভাব তৈরি করতে। আমি বললাম, কারা? রাকিব বলল, তখন যারা জুনিয়র ছিল তাদের মধ্যে কয়েকজন এখন অনেক বড় পদে আছে। আমি বুঝলাম হাবিবুর রহমানের কথার অর্থ এটাই, এই চক্র 17 বছর ধরে বেঁচে আছে। আমি বললাম, রাশিদুল কিভাবে এসব জানলো? রাকিব বলল, রাশিদুল সেই পুরনো হিসেবে একটা ডিজিটাল কপি পেয়েছিল। সে বুঝেছিল আরাফাতের ব্যবসার টাকা আসলে পুরনো সে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। আমি বললাম, তাহলে মেমোরি কার্ডে কি আছে? রাকিব বলল, শুধু টাকা পয়সার হিসাব নয়, মানুষের নাম, তারিখ, ফোন নম্বর, বৈঠকের রেকর্ড সব। আমি গভীর নিঃশ্বাস নিলাম। তাহলে রাশিদুল আমাকে কার্ডটা দিতে চেয়েছিল কেন? রাকিব বলল,
কারণ সে জানতো তোমাকে ছাড়া এই চক্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, রাকিব তুই কোথায়? সে বলল, আপু এখন সেটা বলা যাবে না। আমি তোর সঙ্গে দেখা করতে চাই। এখন নয়। কেন? কারণ আমি একা নই। আমার চোখ শুরু হয়ে গেল। তোর সঙ্গে কে? সে উত্তর দেওয়ার আগেই ফোন কেটে গেল। আমি আরিফুলের দিকে তাকালাম। লোকেশন ট্রেস করা গেছে? তিনি বললেন, চেষ্টা করছি। কয়েক সেকেন্ড পর তার একজন কর্মকর্তা এসে বলল, স্যার কলটি কয়েকটি রিলে স্টেশনের মাধ্যমে এসেছে, নির্দিষ্ট জায়গা পাওয়া যাচ্ছে না। আমি বললাম, রাকিব আমাদের সঙ্গে খেলছে না, সে ভয় পেয়েছে। আরিফুল বললেন, হতে পারে। আমি বললাম, না, আমি আমার ভাইকে চিনি। তিনি মৃদু গলায় বললেন, ম্যাডাম এই মামলায় কাউকে শুধু পরিচয়ের কারণে বিশ্বাস করা যাবে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি জানি। ঠিক তখনই সুরভির কক্ষ থেকে একজন নার্স বেরিয়ে এলেন। ম্যাডাম আপনার মেয়েকে একটু দেখতে পারেন? আমি সঙ্গে সঙ্গে ভেতরে গেলাম। সুরভি তখন জেগেছিল। তার পাশে ছোট্ট শিশুটি বিশেষ পর্যবেক্ষণে ছিল। মেয়েটিকে প্রথমবার দেখেই আমার চোখে পানি চলে এলো। এত ছোট্ট একটা প্রাণ, পৃথিবীর কোনো ষড়যন্ত্র, কোনো ক্ষমতা, কোনো টাকা পয়সায় শিশুটির ভবিষ্যৎ কেড়ে নিতে পারবে না। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম। সুরভি দুর্বল কণ্ঠে বলল, মা। আমি তার হাত ধরলাম। আমি জানি। সে বলল, তুমি কি সব জেনে গেছো? আমি বললাম, সব না। সে বলল, আমি তোমাকে একটা কথা বলিনি। আমি চুপ করে গেলাম। কি কথা? সুরভি বলল, ফার্ম হাউস থেকে পালানোর আগে আমি একটা ঘরে ঢুকেছিলাম। কোন ঘরে? আরাফাতের ব্যক্তিগত অফিসে। আমি বললাম, সেখানে কি দেখেছিলে? সুরভি বলল, একটা ছবি। কি ছবি? সে বলল, তোমার ছবি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার? হ্যাঁ, তোমার আদালতে বসে থাকার ছবি, তোমার অফিসে ঢোকার ছবি, এমনকি আমাদের বাড়ির বাইরের ছবিও। আমি বুঝলাম আমাকে দীর্ঘদিন ধরে নজরদারি করা হচ্ছিল। আর কিছু? সুরভি বলল, এইটা ফাইল ছিল। ফাইলের ওপর লেখা ছিল অপারেশন মাদার। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। অপারেশন মাদার? সুরভি মাথা নাড়ল। আমি সঙ্গে সঙ্গে আরিফুলকে খবর দিলাম। তিনি এসে সব শুনলেন। কয়েক সেকেন্ড চিন্তা করে বললেন, এটা সম্ভবত কোড নেম। আমি বললাম, কোড নেম যাই হোক, এর উদ্দেশ্য কি? তিনি বললেন, আপনাকে মানসিকভাবে দুর্বল করা, আপনার বিরুদ্ধে প্রমাণ তৈরি করা এবং প্রয়োজনে আপনার মেয়েকে ব্যবহার করা। আমি বললাম, কিন্তু কেন? আরিফুল বললেন, কারণ আমি সিবিআইয়ের এই তদন্তে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে তারা আর শুধু আপনাকে ভয় দেখিয়ে থামাতে পারছে না। আমি জানতাম সে কথা সত্যি। আমি আরিফুলকে বললাম, মেমোরি কার্ডের সব তথ্যের ব্যাকআপ তৈরি করুন, 3টি আলাদা নিরাপদ স্থানে পাঠান। তিনি বললেন, ঠিক আছে। আর 17 বছর আগের মামলার সব নথি আবার খুলুন। তিনি বললেন, আদালতের অনুমতি লাগবে। আমি বললাম, আমি সেই অনুমতি দেব। তিনি থেমে গেলেন। ম্যাডাম, এতে আপনার নিজের পুরনো সিদ্ধান্ত তদন্তের আওতায় আসতে পারে। আমি বললাম, যদি আমার সিদ্ধান্তে কোনো ভুল থেকে থাকে সেটাও প্রকাশ করা হবে। সত্যের সামনে আমার নিজের নামও যদি দাঁড়ায়, আমি পিছিয়ে যাব না। আমার কথা শুনে আরিফুল কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এই কারণেই হয়তো তারা আপনাকে এত ভয় পায়। আমি বললাম, তারা একজন বিচারককে ভয় পায় না, তারা ভয় পায় এমন একজন মানুষকে যে নিজের ভুলও স্বীকার করতে প্রস্তুত। ঠিক তখনই আরিফুলের ফোন বেজে উঠল। তিনি ফোন ধরলেন। ওপাশের কথা যেন তার মুখ বদলে গেল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। তিনি ধীরে ফোনটা নামিয়ে বললেন, ম্যাডাম আপনার ভাই রাকিবকে পাওয়া গেছে। আমার বুক ধক করে উঠল। কোথায়? পুরনো রেকর্ড রুমের কাছে। আমি বললাম, সে নিরাপদ তো? আরিফুল কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। সে আমাদের সঙ্গে কথা বলতে চাইছে। তাহলে নিয়ে আসুন। তিনি বললেন, সমস্যা হলো রাকিব একা নেই। আমি তাকিয়ে রইলাম। তার সঙ্গে কে? আরিফুল বললেন, রাকিবের সঙ্গে এমন একজন আছেন যাকে আমরা এতক্ষণ ধরে এই পুরো মামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবেই খুঁজছিলাম। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কে? আরিফুল উত্তর দিলেন, বিচারপতি মাহবুব কবির।
আমি কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারলাম না, কারণ এই সেই মানুষ যার নাম হাবিবুর রহমান নিয়েছিল, সেই মানুষ যার কণ্ঠ আমরা মেমোরি কার্ডে শুনেছিলাম। আর এখন সে আমার ভাই রাকিবের সঙ্গে পুরনো রেকর্ড রুমে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তারা সেখানে কি করছে? আরিফুল বললেন, 17 বছর আগের মামলার আসল নথি উদ্ধার করতে। আমি বললাম, তাহলে এখনই সেখানে যেতে হবে। আরিফুল মাথা নাড়লেন। আমি সুরভির দিকে তাকালাম। সে দুর্বল হলেও আমার দিকে তাকিয়েছিল। মা, তুমি যাবে? আমি তার কপালে হাত রেখে বললাম, যাব, কারণ এই লড়াইটা আজ আর শুধু তোমার জন্য নয়। সুরভি ফিসফিস করে বলল, মা, সাবধানে থেকো। আমি দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেলাম। সুরভি, হ্যাঁ, তোর মেয়ের নাম কি রাখবি? সে মৃদু হাসল। তুমি রাখো মা। আমি শিশুটির দিকে তাকালাম। তারপর বললাম, ওর নাম হবে আশা, কারণ এত অন্ধকারের মধ্যেও ও আমাদের আশা হয়ে এসেছে। আমি হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম, কিন্তু পুরনো রেকর্ড রুমে পৌঁছানোর আগেই আরিফুলের ফোনে আরেকটি খবর এলো। তিনি ফোন কেটে আমার দিকে তাকালেন। ম্যাডাম, রেকর্ড রুমে আগুন লাগানোর চেষ্টা হয়েছে। আমি জানালার বাইরে তাকালাম। 17 বছর ধরে লুকিয়ে থাকা সত্যটা হয়তো আজ আমাদের হাতের নাগালে, কিন্তু কেউ মরিয়া হয়ে সেই সত্যটাকে চিরতরে মুছে ফেলতে চাইছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রাকিব এখনও মাহমুদ কবিরের সঙ্গে সেখানে আছে। আমি ধীরে বললাম, আজ রাতেই সব শেষ হবে। কিন্তু আমি জানতাম না, পুরনো রেকর্ড রুমে গিয়ে যে সত্য আমার সামনে অপেক্ষা করছে, সেটা শুধু আরাফাতের পরিবারকেই নয়, আমার নিজের বাবাকেও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে দেবে। আর সেই সত্য জানার পর আমাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে, যেখানে এক পাশে থাকবে আমাদের পরিবার আর অন্য পাশে থাকবে আইন। পুরনো রেকর্ড রুমের সামনে পৌঁছাতে ধোঁয়ার গন্ধ আমার নাকে এসে লাগলো। ভবনটির একপাশে কয়েকজন নিরাপত্তা কর্মী পানি ঢালছিল, আর ভেতর থেকে আগুনের আলো জানালার কাছে প্রতিফলিত হচ্ছিল। আমি গাড়ি থেকে নামতে আরিফুল আমার পথ আটকালেন। ম্যাডাম, আপনি ভেতরে যাবেন না। ভবনটা নিরাপদ নয়। আমি তার হাত সরিয়ে বললাম, আমার ভাই ভেতরে আছে। তিনি বললেন, আমাদের দল ঢুকছে। আমি দৃঢ় গলায় বললাম, আর যদি আপনার দল পৌঁছানোর আগেই কেউ নথিগুলো নিয়ে বেরিয়ে যায়? আরিফুল কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তাহলে আপনি আমার সঙ্গে থাকবেন, একা নয়। আমরা ভেতরে ঢুকলাম। করিডোরে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল, কিন্তু আগুন পুরোপুরি ছড়ায়নি। কয়েকজন কর্মকর্তা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। হঠাৎ দূর থেকে একজনের কণ্ঠ শুনলাম, আপু। আমি থেমে গেলাম। শব্দটা রাকিবের। আমি দ্রুত সেই দিকে এগিয়ে গেলাম। কয়েক সেকেন্ড পর পুরনো রেকর্ড রুমের দরজার সামনে তাকে দেখতে পেলাম। তার মুখে ক্লান্তি, জামায় ধুলোর দাগ, কিন্তু সে দাঁড়িয়েছিল। তার পাশে ছিলেন বিচারপতি মাহমুদ কবির। আমি তাকে দেখে থমকে গেলাম। আপনি? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, নাজমা, আগে আমার কথা শুনুন। আমি বললাম, 17 বছর ধরে আমি আপনার কথা শুনেছি। আজ আগে আমার প্রশ্নের উত্তর দিন। তিনি চুপ করে গেলেন। আমি বললাম, আপনার কণ্ঠ মেমোরি কার্ডে আছে। আপনার নাম হাবিবুর বলেছে। আমার মেয়েকে ব্যবহার করার পরিকল্পনার কথাও আপনার কণ্ঠে রেকর্ড হয়েছে। আর এখন আপনি আমার ভাইয়ের সঙ্গে এই পুরনো রেকর্ড রুমে দাঁড়িয়ে আছেন। আমাকে বলুন, কেন? মাহমুদ কবির মাথা নিচু করলেন, কারণ আমি সব কিছু ঠিক করতে চেয়েছিলাম। আমি তীব্র গলায় বললাম, কি ঠিক করতে? 17 বছর ধরে যে সত্য লুকিয়েছেন। তিনি ধীরে বললেন, সত্য লুকিয়েছিলাম, কিন্তু শুরুটা আমি করিনি। আমি রাকিবের দিকে তাকালাম। তুই জানতিস? রাকিব চোখ নামিয়ে বলল, কিছুটা। আমার বুকের ভেতরটা ভারী হয়ে গেল। তুইও? রাকিব বলল, আপু, আমি তোমাকে বিশ্বাসঘাতকতা করিনি। আমি শুধু জানতাম না কাকে বিশ্বাস করব। মাহমুদ কবির বললেন, রাকিব কয়েক মাস আগে পুরনো নথির একটি অংশ খুঁজে পায়। তখন সে আমার কাছে আসে। আমি বুঝতে পারি, এত বছর ধরে যেটা চাপা রাখা হয়েছিল সেটা আবার সামনে আসছে। আমি বললাম, তাহলে আপনি আমাকে বলেননি কেন?
তিনি আমার চোখের দিকে তাকালেন, কারণ আমি ভয় পেয়েছিলাম। আমি তিক্তভাবে হেসে বললাম, একজন বিচারক ভয় পেয়েছিলেন? তিনি মাথা নিচু করলেন। হ্যাঁ। কিছুক্ষণ নীরবতা। তারপর তিনি বললেন, 17 বছর আগে রহমান ট্রাস্ট মামলায় যে নথি আপনার হাতে দেওয়া হয়েছিল তার একটা অংশ পরিবর্তন করা হয়েছিল। আপনি সেটা জানতেন না। আপনার সামনে যে হিসাব ছিল সেটা অসম্পূর্ণ ছিল। আমার মাথার ভেতর যেন বাজ পড়ল। কে বদলেছিল? মাহমুদ কবির বললেন, আপনার বাবা। আমি স্থির হয়ে গেলাম। আমার নিজের বাবা? যে মানুষটির সততা নিয়ে আমি সারা জীবন গর্ব করেছি, যে মানুষ আমাকে ছোটবেলায় বলেছিলেন আইনকে কখনো মানুষের ভয় দেখিয়ে বদলাবে না। আমি ফিসফিস করে বললাম, আপনি মিথ্যা বলছেন। রাকিব ধীরে বলল, আপু, আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি। মাহমুদ কবির বললেন, আপনার বাবা নিজে টাকা নেননি, কিন্তু তিনি কিছু মানুষকে রক্ষা করার জন্য নথির একটি অংশ বদলাতে সাহায্য করেছিলেন। কেন? কারণ সেই সময় আপনার পরিবারের ওপর ভয়ঙ্কর চাপ ছিল। আমি কাপা গলায় বললাম, কাদের চাপ? তিনি উত্তর দিলেন, হাবিবুর রহমানের পরিবারের। আমি চোখ বন্ধ করলাম। এত বছর ধরে যে পরিবারকে আমি শুধু একজন প্রভাবশালী ব্যবসায়ী পরিবার হিসেবে চিনতাম, তাদের সঙ্গে আমার বাবার যোগাযোগ ছিল। কিন্তু এখানেই শেষ নয়। মাহমুদ কবির বললেন, হাবিবুরের পরিবার তখন থেকেই প্রভাবশালী ছিল। তারা পুলিশের কিছু কর্মকর্তা, ব্যবসায়ী এবং প্রশাসনের কয়েকজন মানুষকে নিজেদের পক্ষে রেখেছিল। আপনার বাবা বুঝেছিলেন সরাসরি তাদের বিরুদ্ধে গেলে আমাদের পরিবার বিপদে পড়বে, তাই তিনি নথির একটি অংশ লুকিয়ে রাখেন। আমি বললাম, তাহলে আমার বাবাও অপরাধী ছিলেন? মাহমুদ কবির মাথা নিচু করলেন। তিনি ভুল করেছিলেন। আমার চোখে পানি চলে এলো। ভুল? আমি ধীরে বললাম, যখন একজন সাধারণ মানুষ ভুল করে তার জীবন নষ্ট হয়ে যায়, কিন্তু ক্ষমতাবান একজন মানুষ ভুল করলে একটা প্রজন্ম তার মূল্য দেয়। রাকিব আমাদের কাছে এগিয়ে এলো। আপু, বাবার শেষ সময়ের একটা কথা আমি শুনেছিলাম। আমি তাকালাম। তিনি বলেছিলেন, নাজমা একদিন সব সত্য জানবে, কিন্তু সে যেন আমার ভুলের জন্য আইনকে বদলে না ফেলে। আমার চোখ বেয়ে পানি নেমে গেল। আমার বাবা আমাকে সত্য গোপন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো তিনি চেয়েছিলেন আমি সত্যটা প্রকাশ করি। আমি মাহমুদ কবিরকে বললাম, আপনি এত বছর চুপ ছিলেন কেন? তিনি বললেন, কারণ আমি নিজেও জড়িয়ে গিয়েছিলাম। কিভাবে? আমি নথি বদলাতে সাহায্য করেছিলাম। আমি ভেবেছিলাম এতে কয়েকজন মানুষ বাঁচবে, কিন্তু পরে বুঝলাম সেই একটা সিদ্ধান্তই পুরো নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে দিয়েছে। আমি বললাম, আর আরাফাত? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আরাফাত সেই নেটওয়ার্কের নতুন প্রজন্ম। আমি বললাম, তাহলে আসল আরাফাত কোথায়? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, সে বিদেশে পালানোর চেষ্টা করছিল, কিন্তু আজ ভোরে তাকে আটক করা হয়েছে। আমি অবাক হয়ে বললাম, আসল আরাফাতকে? হ্যাঁ। আরিফুল সঙ্গে সঙ্গে তার কর্মকর্তাকে ইশারা করলেন। একজন কর্মকর্তা এসে নিশ্চিত করলেন, স্যার, আসল আরাফাতকে সীমান্তের কাছে আটক করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু নথি পাওয়া গেছে। আমি ধীরে নিঃশ্বাস ফেললাম। এতদিন যে মানুষটি সুরভির স্বামী পরিচয়ে আমাদের জীবনে ছিল, সে আসলে আরাফাত নয়। সে ছিল আরাফাতের পরিচয় ব্যবহার করা একজন ভাড়াটে সহযোগী। কিন্তু তাহলে সুরভির আসল স্বামী কোথায়? আরিফুল বললেন, আসল আরাফাতি এখন আমাদের জিজ্ঞাসাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি বললাম, সুরভি কি জানতো? না, সম্ভবত সেও জানতো না। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। ঠিক তখনই রেকর্ড রুমের ভেতর থেকে একজন কর্মকর্তা চিৎকার করে বললেন, স্যার, আমরা কিছু পেয়েছি। আমি দ্রুত ভেতরে গেলাম। একটি পুরনো লোহার আলমারির নিচে একটি ধাতব বাক্স পাওয়া গেছে। বাক্সটি খুলতেই ভেতরে ছিল পুরনো কাগজপত্র, কয়েকটি ছবি, ব্যাংক লেনদেনের নথি আর একটি হাতে লেখা চিঠি। চিঠির ওপরে লেখা, আমার মেয়ে নাজমার জন্য। আমার হাত কেঁপে উঠল। চিঠিটি আমার বাবার লেখা। আমি ধীরে ধীরে পড়তে শুরু করলাম। তিনি লিখেছিলেন, নাজমা, যদি কখনো এই চিঠি তোমার হাতে আসে তাহলে বুঝবে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা তোমার কাছ থেকে লুকিয়েছিলাম। আমি অপরাধীদের সঙ্গে ছিলাম না,
কিন্তু তাদের ভয় পেয়েছিলাম। সেই ভয় আমাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল যার কারণে অনেক নির্দোষ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি তুমি আমাকে ক্ষমা নাও করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, একদিন যদি সত্য তোমার সামনে আসে তখন নিজের রক্তের মানুষকেও আইনের বাইরে রেখো না। চিঠির শেষ লাইনে লেখা ছিল, কারণ সত্যের কাছে পরিবারও একদিন অপরাধী হয়ে যেতে পারে। আমি চিঠিটা বুকের কাছে ধরে চোখ বন্ধ করলাম। আমার বাবা আজ বেঁচে নেই, কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাকে সবচেয়ে বেশি কঠিন শিক্ষা দিয়ে গেলেন। আইনের চোখে কোনো সম্পর্ক বড় নয়। আমি চোখ মুছে দাঁড়িয়ে গেলাম। আরিফুল। জি ম্যাডাম। সব নথি সিল করুন, কোনো কিছু লুকানো যাবে না। জি। যাদের নাম আছে সবাইকে আইনের আওতায় আনুন। আরিফুল একটু থেমে বললেন, আপনার নিজের বাবার নামও? আমি তার দিকে তাকালাম। যদি তার বিরুদ্ধে আইনগত অপরাধের প্রমাণ থাকে তাহলে তাকেও নথিতে থাকতে হবে। তিনি আমার বাবা ছিলেন, কিন্তু আইনের কাছে সেটা কোনো ছাড় নয়। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রাকিব আমার দিকে তাকিয়ে চোখ মুছল। আমি তার কাছে গিয়ে বললাম, তুইও যদি কিছু লুকিয়ে থাকিস এখনই বল। রাকিব মাথা নিচু করে বলল, আমি শুধু একটা কথা লুকিয়েছিলাম। কি? আমি জানতাম সুরভির ওপর নজরদারি হচ্ছে। কতদিন? প্রায় 6 মাস। আমি কষ্ট পেলাম। তুই আমাকে বলিসনি? আমি ভেবেছিলাম আগে প্রমাণ জোগাড় করব। আমি বললাম, তুই ভুল করেছিস। জানি। আমি তার কাঁধে হাত রাখলাম, কিন্তু তুই শেষ পর্যন্ত সুরভিকে বাঁচাতে সাহায্য করেছিস, সেটা আমি ভুলব না। ঠিক তখনই আরিফুলের ফোন বেজে উঠল। তিনি ফোন ধরলেন। কয়েক সেকেন্ড পর তার মুখে প্রথমবারের মতো স্বস্তির ছাপ দেখা গেল। ম্যাডাম, খবর এসেছে। আমি বললাম, কি খবর? আসল আরাফাত সব স্বীকার করেছে। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, সে জানিয়েছে সুরভির সঙ্গে বিয়ের পর থেকেই তাকে আপনার উপর চাপ তৈরির জন্য ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরে সুরভির রাশেদুলের গোপন হিসাবের কথা জেনে যায়। তখন পরিকল্পনা বদলে যায়। আমি বললাম, আর আমার মেয়েকে? তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখার নির্দেশ ছিল। আমি চোখ বন্ধ করলাম। আর রাশেদুল? সে মেমোরি কার্ড তৈরি করে সুরভির হাতে তুলে দিয়েছিল। তারপর তাকে হত্যা করার চেষ্টা করা হয়। তবে ম্যাডাম, আমি তাকালাম। রাশেদুল বেঁচে আছে। আমি যেন বিশ্বাসই করতে পারলাম না। কি? আমরা ফার্ম হাউজের একটি গোপন ঘর থেকে তাকে জীবিত উদ্ধার করেছি। আমার চোখে পানি চলে এলো। সুরভি সত্যি যা দেখেছিল তা মিথ্যা ছিল না। রাশেদুল বেঁচে আছে, সত্য বেঁচে আছে। আমি হাসপাতালে ফিরে গেলাম। সুরভি তখন শিশুটিকে কোলে নিয়ে বসেছিল। তার মুখ ক্লান্ত, কিন্তু চোখে শান্তি। আমাকে দেখে সে মৃদু হাসল। মা, সব শেষ? আমি তার পাশে বসে বললাম, হ্যাঁ মা, এবার সত্যি শেষের পথে। সে শিশুটির দিকে তাকিয়ে বলল, ওনার নাম তুমি রেখেছ? আমি হাসলাম। আশা। সুরভি শিশুটির কপালে চুমু দিয়ে বলল, খুব সুন্দর নাম। আমি তার মাথায় হাত রাখলাম। তুই জানিস এই ছোট্ট মেয়েটা আমাদেরকে শিখিয়েছে কি? যখন সবাই ভয় দেখায় তখনও নতুন একটা জীবন পৃথিবীতে এসে বলে, সব কিছু শেষ হয়ে যায়নি। সুরভির চোখে পানি চলে এলো। মা, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। আমি বললাম, না, তুই নিজেই নিজের জীবন বাঁচিয়েছিস। আমি শুধু দরজা খুলে দিয়েছি। কয়েক সপ্তাহ পর আদালতে সেই বহুল আলোচিত মামলার শুনানি শুরু হলো। আরাফাত, হাবিবুর রহমান, তাদের সহযোগী কর্মকর্তা, ব্যবসায়ী এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে একের পর এক প্রমাণ সামনে আসতে লাগল। মেমোরি কার্ডের তথ্য, ব্যাংক লেনদেন, ফোন রেকর্ড, পুরনো নথি, রাশিদুলের সাক্ষ্য, সবকিছু একসঙ্গে মিলে পুরো চক্রের কাঠামো প্রকাশ করে দিল। বিচারপতি মাহমুদ কবির নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে তদন্তে সহযোগিতা করলেন। আমার বাবার পুরনো সিদ্ধান্ত সরকারি নথিতে প্রকাশ করা হলো। তিনি জীবিত না থাকায় তার বিরুদ্ধে কোনো বিচারিক ব্যবস্থা নেওয়ার প্রশ্ন ছিল না। কিন্তু ইতিহাসে তার ভুলটিও আর লুকিয়ে রাখা হলো না। আমি নিজের বাবার জন্য কেঁদেছিলাম, কিন্তু তার ভুলকে আড়াল করিনি। কারণ আমি জানতাম সত্যকে নিজের সুবিধা মতো ভাগ করলে সেটার সত্য থাকে না। আর সুরভি, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার মেয়েটি ছোট্ট আশা হাসপাতাল থেকে বাড়ি ফিরল।
প্রথমবার যখন আমি আশাকে আমাদের বাড়ির বারান্দায় নিয়ে দাঁড়ালাম, তখন সে একই জায়গার দিকে তাকালাম যেখানে কয়েক সপ্তাহ আগে সুরভি বৃষ্টির রাতে খালি পায়ে এসে পড়ে গিয়েছিল। সেদিনের দৃশ্য আমার চোখে ভেসে উঠল। আহত মেয়ে, কাঁদতে থাকা মা, বাইরে অন্ধকার, আর একের পর এক হুমকি। আজ সে একই বারান্দায় আমার নাতনি ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে তার ছোট্ট হাতটা ধরলাম। সুরভি পাশে দাঁড়িয়ে বলল, মা, তুমি কি ভাবছো? আমি মৃদু হেসে বললাম, ভাবছি সেদিন ওরা আমাকে হুমকি দিয়েছিল, বাড়ি কেড়ে নেবে, পরিচয় কেড়ে নেবে, আমাদের রক্ষা করার মতো কেউ থাকবে না। সৌরভী বলল, তারপর? আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, শেষ পর্যন্ত তারা বুঝতে পারেনি একজন মায়ের সবচেয়ে বড় শক্তি তার বাড়ি নয়, তার পদ নয়, তার পরিচয় নয়। তাহলে কি? আমি আশার দিকে তাকিয়ে বললাম, তার সন্তানকে বাঁচানোর জন্য সত্যের পাশে দাঁড়ানোর সাহস। সুরভি আমার কাঁধে মাথা রাখল। আমি তাকে জড়িয়ে ধরলাম। সেদিন রাতের সেই ভয়াবহ মেসেজটি এখনও আমার ফোনে সংরক্ষিত ছিল। ওকে ফিরিয়ে দিন, নইলে তোমরা দুজনেই সব কিছু হারাবে। আমি মেসেজটির দিকে শেষবার তাকিয়ে সেটি মুছে দিলাম। কারণ শেষ পর্যন্ত আমরা কিছুই হারাইনি, বরং ফিরে পেয়েছি সত্য, ফিরে পেয়েছি আমার মেয়েকে, ফিরে পেয়েছি আমার নাতনিকে, আর সবচেয়ে বড় কথা, ফিরে পেয়েছি নিজের বিবেককে। কয়েক মাস পর আদালতের চূড়ান্ত রায় ঘোষণার দিন সুরভি তার মেয়েকে নিয়ে আদালতের বাইরে দাঁড়িয়েছিল। আমি যখন বের হলাম, সে দূর থেকে আমার দিকে তাকিয়ে হাসল। তার কোলে ছোট্ট আশা। আমি এগিয়ে গিয়ে শিশুটিকে কোলে নিলাম। আশা তখন চোখ মেলে আমার দিকে তাকালো। আমি ফিসফিস করে বললাম, তুই যখন বড় হবি তখন হয়তো এই গল্পটা তোর কাছে শুধু একটা পুরনো ঘটনাই মনে হবে, কিন্তু মনে রাখিস, কোনো ক্ষমতাবান মানুষকে ভয় পেয়ে সত্যকে লুকিয়ে রাখিস না। সুরভি মৃদু হেসে বলল, মা, ও এখন এসব বুঝবে না। আমি বললাম, আজ বুঝবে না, কিন্তু একদিন বুঝবে। তারপর আমি আমার মেয়ের দিকে তাকালাম। আর তুই? সুরভি আমার হাত ধরে বলল, আমি আর কখনো ভয় পাব না। আমি তাকে বুকে টেনে নিলাম। সেদিন বুঝেছিলাম মিস্টার আরাফাত আমাকে যে হুমকি দিয়েছিল সেটা শেষ পর্যন্ত তার নিজের জন্যই অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। কারণ সে ভেবেছিল একজন মাকে ভয় দেখালে সে চুপ হয়ে যাবে। সে জানতো না, একজন মায়ের ভালোবাসাকে যখন হুমকি দেওয়া হয় তখন সেই ভালোবাসায় সবচেয়ে শক্তিশালী সাক্ষী হয়ে দাঁড়ায়। আর সত্যকে যত গভীরেই মাটির নিচে চাপা দেওয়া হোক না কেন, একদিন না একদিন সেটা আলোয় বেরিয়ে আসবেই। সমাপ্ত।